থ্রিলারল্যান্ডে আজ শুনছো বোহেমিয়ানের কলমে দেবী। ইন্ডিয়ান স্পেশাল ফোর্সের কঠিনতম অভিযানের আহ্বান ডাক ভেসে আসছে মংদেলু পাহাড়ের বুক থেকে। 421 বছর আগে ব্রজকল্পী পাহাড়তলির পরিত্যক্ত কিংকালীর মন্দিরে ঘটে যাওয়া কোন ভয়াবহ ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছে রিক্তমদের ট্রুপের সঙ্গে? জানতে হলে শুনতে থাকো আমাদের আজকের গল্প দেবী। গল্প শুরু করবার আগে বলে দিই, যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কি করছো? করে দাও এবার। আমরা 90K খুব কাছাকাছি চলে এসেছি। তোমাদের এই সামান্য সাপোর্টে ভর করি আমরা আমাদের 100K স্বপ্নের মাইল ফলক ছুঁতে পারবো। আর থ্রিলারল্যান্ড কিন্তু এখন একটি স্পটিফাই এক্সক্লুসিভ পডকাস্ট, অর্থাৎ আমরা আছি স্পটিফাইতেও। প্রতি শনিবারের গল্প এখন ইউটিউবের 1 সপ্তাহ আগেই শুনে ফেলতে পারবে স্পটিফাইতে। আমাদের স্পটিফাই চ্যানেলের লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। আজকের গল্পটি কোনো রকম ধর্মীয় ভাবাবেগ বা দৃষ্টিকোণকে আঘাত করবার উদ্দেশ্যে নির্মিত নয়। লেখক শুধুমাত্র প্লট নির্মাণের খাতিরেই টেররিজমের একটি বাস্তব চিত্র তুলে ধরেছেন মাত্র। আশা করব শ্রোতাদের খোলা মনে এই গল্পটি যথেষ্ট সমাদৃত হবে। তাহলে শুনতে থাকো আমাদের আজকের নিবেদন বোহেমিয়ানের কলমে দেবী। দূরের চূড়োয় সাদা বরফের মুকুট পড়া মংদেলু পাহাড়ের কোল ঘেঁষে আসা সকালের মিঠে রোদে স্যাঁতস্যাঁতে ভিজে মাটির ওপর বসে ডান হাতের কনুইয়ের ক্ষতে ব্যান্ডেজ লাগাতে লাগাতে অদূরে পাথরের ওপর রাখা কাদা মাখা কালো মূর্তিটার দিকে একবার তাকায় রিক্তম। মেঘের ওপাশ থেকে বড় বড় পিলারের মতো গাছগুলো পাতার ফাঁক করে টুকরো টুকরো মাকড়সার জালের মতো এবড়ো খেবড়ো হলদে রোদ এসে পড়ছে কালো বিগ্রহটার ওপর। রোদ যেন সেই মূর্তিটার হিংস্রতাকে আরও প্রকট করে তুলেছে। এমন দেবীও হয়? এ দেবী নাকি অপদেবী? এর বাহন তো ইহজাগতিক কোনো প্রাণী নয়, তা স্পষ্ট। তাহলে কি ওটা? এই জনবিরল মিচা গ্রামে আসলই বা কি করে? সাল, নিপাম পাস, মিচা ভ্যালি, উত্তর ভারত। প্রায় 16,000 ফুটে নিপম পাস থেকে সোজা তিচুংমার ঘেঁষে যে কাঁচা রাস্তাটা এঁকে বেঁকে চলে গেছে চোমালোংমা ভিউ পয়েন্টের দিকে, সেই রাস্তায় বেশ কয়েক কিলোমিটার পর পশ্চিম দিকের ঢাল বরাবর দুখণ্ড শ্যাওলা রঙের অনুচ্চ পাহাড়ে ঘেরা একটা বিস্তীর্ণ খালি পাথুরে এলাকা। বেশ দুর্গম চড়াই পথ। ঠিক এর নিচেই বন বাদারে ঘেরা একটা সুন্দর জঙ্গুলে পাহাড়ি উপত্যকা, নাম মিচা ভ্যালি। বেশ কয়েক বছর আগে ওই ভ্যালির নামটা কোনো পাহাড়ি ম্যাপে কিন্তু ছিল না, তবে এখন আছে। কারণ কিছু বছর আগে একদল বিদেশি ট্রেকার পথ ভুলে এখানে এসে পড়ে এবং এই ভ্যালির কথাটা জানতে পারে। তাদের করা ভ্লগ দিয়ে পরিচিতি এবং পরবর্তীতে অনিচ্ছা সত্ত্বেও সরকারি সাহায্য পায় মিচা ভ্যালি। মোট একটা গ্রাম আর জনা 15-20 পরিবার নিয়ে এই ভ্যালিটা। আগে এখানকার গ্রামের মানুষরা ভেড়া আর ছাগল চড়িয়ে আর ঝুম চাষ করে দিন গুজরান করত। এখন গ্রামে হোটেল তৈরি না হলেও হোমস্টের সুবন্দোবস্ত ভালোই আছে। পাইন, সেগুন, বোগেনভিলিয়া, ঝাউ গাছের সুগাঢ় বনে ঘেরা এই পাহাড়ি উপত্যকায় খরস্রোতা লেহং নদী বয়ে চলেছে আর হয়ে। তার উপর এখান থেকে ট্রেক করে জঙ্গলের মধ্যে পাহাড়ি পথ ধরে বার্ড ওয়াচ আর ফটোগ্রাফি করতে করতে চোমালোংমা ভিউ পয়েন্টে যাওয়া একটা নৈসর্গিক ব্যাপারই বটে। এ সমস্ত কারণে অন সিজনে এখানে প্রচুর না হলেও মোটামুটি জনসমাগম হয়। তার মধ্যে অধিকাংশই হলো অ্যাডভেঞ্চার প্রেমী বিদেশিরা। এবারের ঘটনাটা ঘটল এই আপাত নিরীহ ভ্যালিকে ঘিরেই।
জুনের মাঝামাঝিতে অতিরিক্ত বৃষ্টির কারণে সেই খরস্রোতা তীর তীরে লেহাং নদী ভীষণ রূপ ধারণ করে। একদিনের মধ্যেই ভেসে যায় প্রায় 12টা ঘর, এমনকি গ্রামের একমাত্র মন্দিরটা অবধি। আর্মির কাছে রেস্কিউ কনফার্মেশন রিপোর্ট বা RCR যেতেই সব থেকে কাছে থাকা টিমটা রেসপন্স করে দ্রুত, আর এই টিমটাই হলো রিক্তমের টিম। মাত্র 28 জনের এই টিমটা গত 2 দিন ধরে একেবারে নাওয়া খাওয়া ভুলে প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে যতটা রিকভার ও এভ্যাকুয়েট করা যায়। অন্যান্য সমস্ত রুটস বৃষ্টির জন্য পুরোপুরি বন্ধ। অতিরিক্ত বৃষ্টির কারণে পাহাড়ি রাস্তায় ধস নামার প্রবল সম্ভাবনা। আর্মির ট্রাক এসে পৌঁছাতে পারবে না কোনো মতেই, অর্থাৎ এক্সট্রা সাপোর্টের কথা চিন্তা করাটাও এখন অলীক কল্পনা। অবশ্য যখন রিক্তমদের ট্রুপ এখানে এসে পৌঁছায় তখন অবস্থা খুবই খারাপ ছিল। বৃষ্টি আর তীক্ষ্ণ ফলার মতো ঝোড়ো হাওয়ার দাপটে ভিজিবিলিটি একেবারে 0। BMT তো দূর, এয়ারফোর্সই কোনো অপারেশন করতে পারবে না এই মুহূর্তে। যত তাড়াতাড়ি সম্ভব নোয়াভিটা ড্রিল শুরু করে রিক্তমরা। ট্রেনিংয়ের সময় বহুবার বহু জায়গায় ওরা এই ড্রিলটা করেছে নানা প্রতিকূলতাকে সঙ্গে নিয়েই, কিন্তু আজ আবারও বহুবারের মতো হাড়ে হাড়ে টের পেল ট্রেনিং আর ফিল্ড এক নয়, কোনো দিনও এক নয়। দ্রুত গতিতে সমস্ত গ্রামবাসীদের উঁচু টিলাটার দিকে ইভ্যাকুয়েটিং শুরু করা হয় হেঞ্চিং রোপ আর হার্নেস দিয়ে বেঁধে। যতটা যা বাঁচানো যায় সম্পূর্ণ সে চেষ্টা করতে থাকে পুরো দমে। গবাদি পশু ও ফেঁসে থাকা লোকেদের বাঁচানোর জন্য হ্যাঙ্গার, জ্যাক, প্লাঙ্ক ইত্যাদি বেঁধে দামাল ছেলেগুলো মাতাল নদীর মধ্যে নেমে পড়ে নির্দ্বিধায়। বরফ ঠান্ডা জল আর হাওয়ায় উড়ন্ত পাথরকুচি তখন এক একটা 9mm বুলেটের থেকে কম কিছু নয়। মনীষের কাঁধে তো আস্ত একটা ভারী ওক গাছের ডাল ভেঙে পড়ে তারপরেও মাঝ নদীতে একবারের জন্যেও হাতছাড়া করেনি ওর হাতে ধরা বাচ্চা মেয়েটাকে। একে অন্ধকার, তাই প্রলয়ঙ্কারী প্রকৃতির দাপট। মাত্র এই কজনের টিমের মাথায় বাঁধা ফ্ল্যাশ বেল্টের আলোয় যাও বা দেখা যায় না তারও অনেক বেশি। তবুও দাঁতে দাঁত চেপে লড়াই করে যায় ওরা। শেষ রাতে আশেপাশের পাহাড়ি লোকেরা সাহায্য না করলে বাকিদেরকেও বাঁচানো যেত কিনা সন্দেহ। গতকালের প্রলয়ের পর আজ আকাশটা পরিষ্কার হয়েছে খানিকটা, নদীর বেগটাও কমেছে, তবে আংশিক মেঘলা রয়েছে, মাঝে মধ্যে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। কিন্তু রিক্তম পূর্ববর্তী অভিজ্ঞতা দিয়ে জানে আজকালের মধ্যে ভারী বৃষ্টির হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে। লোকেদের বাঁচাতে না পারলেও গ্রামটা অর্ধেক ধ্বংস। বহু গবাদি পশু, লোকগুলোর জীবনের কিছু বিশেষ এবং শেষ সম্বল আর ওদের ভিটে মাটি সমস্ত ভেসে বেরিয়ে গেছে জলের তোড়ে। সবাই প্রস্তরবৎ স্থানু হয়ে বসে রয়েছে এক জায়গায়। আজ ওদের চোখের জলও শুষে নিয়েছে অদৃষ্ট। ভোরবেলায় 2টো আর্মি ট্রাক এসে পৌঁছেছে। খাবার, জল, মেডিকেলের সরবরাহ করা হচ্ছে। এয়ারফোর্স বারবার পাক খাচ্ছে ভ্যালির ওপর, যদি কেউ বেঁচে থাকে এই আশায়। ওপরের খালি জায়গাটাতে একটা অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে। সবাই আপাতত ওখানেই থাকবে। পরে ডিজাস্টার ম্যানেজমেন্ট বোর্ড কোনো প্রোগ্রেস পাঠালে তখন দেখা যাবে। মনীষের কাঁধে ক্র্যাব বেঁধে মেডিকেল ক্যাম্পে চালান করে রিক্তম নদীর ঢালের দিকে বসে রঞ্জে একটা গোটাচ্ছিল। জল ভালোই আছে এখনো, কিন্তু ভাসানোর মতো নেই। ডান হাতটা বেশ অনেকটা কেটে গেছে তার। পাহাড়ি ঠান্ডা কাটারির মতো কেটে কেটে যাচ্ছে হাতটাকে। এমন সময় জ্যাকের হার্নেসটা কিছুতে একটা বেঁধে গিয়ে এদিকে না আসাতে কাদা হাতড়ে নামতে থাকে ও। বেশ খানিকটা নামতেই জিনিসটাকে দেখতে পায় রিক্তম। প্রথমে চোখে পড়ে কাদায় ঢাকা একটা পাথরের নরকঙ্কালের মুন্ডু, আর সেটাকে ধরা একটা মেয়ের হাত, কালো পাথরের হাত। অবাক হয়ে জ্যাকটা খুলে নিয়ে ধীরে ধীরে কাদা সরাতেই বোঝা যায় ওটা একটা মূর্তি, কোনো এক প্রজাতির দেবী কিংবা কোনো এক রাক্ষসীর মূর্তি।
দেবী হলে চেনা কোনো দেবী নয়, খুব হিংস্র কোনো দেবী। পাহাড়ি এলাকায় এমন অনেক ট্রাইবাল দেবদেবীর পুজো হয় আকছার। তবু ভক্তির দিক থেকে না হোক, স্কাল্পচারের দিক থেকে তো অসাধারণ বটেই। পুরোটাই তৈরি চকচকে কালো পাথর দিয়ে, আর অসম্ভব নিখুঁত হাতের কাজ। মূর্তিটার থেকে সহজে চোখ ফেরানো না গেলেও পাকা হাতে তৈরি উড়ন্ত চুল আর 6টা চোখ বড্ড যেন জীবন্ত। সেই চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। মূর্তিটা প্রায় 2 ফুটের মতো হবে। ইস, এমন একটা আর্ট পিস এভাবে এখানে। দেখলি, তুই পেলি, তুই পাবি বলেছিলাম। জয় মা, জয় মা, জয় মা। হঠাৎ ভারী কর্কশ গলায় এমন একটা ডাকে চমকে উঠে পিছনে ফিরে তাকায় ও। রিফ্লেক্সে হাত চলে যায় কোমরের বন্দুকে। দেখে কাল রাতের সেই পাগল বুড়োটা ওর দিকে তাকিয়ে তৃপ্ত নয়নে হাসছে। এই দারুণ শীতেও লোকটার পরনে শুধু গতকালের সেই ময়লা মলিন লাল চোলা আর মিলিটারির দেওয়া বেঢপ বাদামি উইনচেস্টার। উস্কো খুস্কো জটায় ভরা সাদা কালো চুল, আর দাড়ির ফাঁক দিয়ে অতি কষ্টে দেখতে পাওয়া যাচ্ছে তার মুখে লেপ্টে আছে একটা সারল্যের হাসি। বুকটা হাঁপড়ের মতো উঠছে নামছে, তার চোখে জ্বলন্ত দীপ্তি। সেই লোকটা এখানে এভাবে, তার এত এনার্জি। এটাই কি তবে সেই দেবী? তার মানে লোকটা এই মূর্তিটার জন্যই অমন করছিল কাল রাতে। কাল রাতের ঘটনাটা তার মনে পড়ে যায়। দুর্ধর্ষ বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় পাহাড়ের একটা সংকীর্ণ খাঁজে ঝুলতে থাকা ওই এক ফালি লাল চোলায় মোড়া একরত্তির রুগ্ন মানুষটাকে রিক্তম আবিষ্কার করে। ভেবেছিল মরেই গেছে, কিন্তু সাবধানে পাঁজা কোলা করে তোলার চেষ্টা করতেই লোকটা পাগলের মতো ছটফট করে উঠেছিল। আর সে কি গায়ের জোর! রিক্তমের মতো সন্ডাও ওই পলকা লোকটাকে কাবু করতে পারছিল না। শুধু পাহাড়ি হিন্দিতে একটাই কথা বলে যাচ্ছে, লোকটাকে নিয়ে ভারী চিন্তায় পড়েছিল রিক্তম। এরকম করলে হ্যান্ডস তো পড়াতেই পারবে না, বরং পাথরে বেশি নড়লে ওর নিজের দড়ি ছিঁড়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। একবার পড়ে গেলে সোজা 16,000 ফুটের গভীর অতল অনন্ত খাদ। 1 মাসের আগেও বডি পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। অনেক কষ্টে থাবড়ে থুবড়ে লোকটাকেও সামলেছিল। যখন লোকটাকে ও বশিষ্ঠ গুরুম মিলে তুলে বসায় ওপরে, মনে আছে তখন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, চারপাশে সবাই ত্রাহি ত্রাহি করে চেঁচাচ্ছে। সেই অবস্থাতেই লোকটা রিক্তমের মুখ 2 হাতে চাপটে ধরে শটান ওর চোখে চোখ রাখে। আর আবারও বিদ্যুতের আলোয় রিক্তম দেখে লোকটার দাড়ি গোফের জঙ্গুলে মুখে লেগে রয়েছে একটা উজ্জ্বল হাসি। চোখের জ্যোতি যেন আগ্নেয়গিরির তপ্ত লাভার থেকে উষ্ণ, যেন পড়ে নিচ্ছে রিক্তমের নগ্ন অন্তরাত্মাকেও। সেই কান ফাটা কোলাহল, গ্রামবাসীদের চিৎকার, পাহাড়ি বৃষ্টির দাপুটে আওয়াজ আর নদীর কান ফাটানো গর্জন রিক্তমের জন্য যেন স্তব্ধ হয়ে গেল। লোকটা শটান রিক্তমের চোখে চোখ রেখে ঘষে যাওয়া ফ্যাসফ্যাসে গলায় বহুদূর থেকে ঠিক যেন রিক্তমের মাথার ভিতরে পরিষ্কার বাংলায় বলে উঠল, এনে দিবি মাকে, তুই এনে দিবি মাকে। বৃষ্টির মধ্যে চারিদিকে এত কোলাহল, এত কেয়াস।
তার মধ্যেও একটা পাগল দু হাত ছড়িয়ে কোনো অজানা অনাবিল আনন্দে অট্টহাস্য করছে, আর বৃষ্টির বরফ গলা জল গায়ে মাখছে মহা সুখে। বশিষ্ঠের ডাকেও রিক্তমের এই হতবাক করা ব্যাপারটার ঘোর কাটাতে বেশ কিছুটা সময় লাগলো। তারপরেই লোকটাকে দেবসের সঙ্গে পাঠিয়ে দেয় উপরের ক্যাম্পে। কিন্তু কানে লেগে থাকে লোকটার কথাগুলো। মা? কোন মা? কারই বা মা? ঘটনাটা মনে পড়তেই ঘুরে আবার কাদামাখা মূর্তিটার দিকে তাকালো রিক্তম। এই তাহলে মা? কোন মা? এটা কি কোনো দেবী মূর্তি? দেবী না রাক্ষসী? মূর্তিটার কি যেন একটা নাম বলেছিল লোকটা। দু 2021 মিচা ভ্যালি, বিকেল 5:30। একটু আগেই বড় বড় ওক গাছের মগডালে পাখিদের কলতান আর সূর্যের শেষ লাল ছটা দলমা পাহাড়ের চূড়ো ছুঁয়ে নেমে যেতেই ঝুপ করে সন্ধ্যা নামল মিচা ভ্যালিতে। রিক্তম আর গুরুং ল্যাম্প জ্বালিয়ে মন্দিরের উঠোনে কাদা পরিষ্কার করা অংশে বসে গাঁয়ের লোকেদের দেওয়া বিস্বাদ ছোলে হারকি আর শক্ত রুটি খাচ্ছে। আহামরিও কিছু নয়, তবে পেট ভরানোর জন্য এখন চর্বচস্য খেতে হতে পারে। গুরুং ওর শেষ রুটির বড় টুকরোটা মুখে দিয়ে চোখ বড় বড় করে আবার একই প্রশ্ন করল রিক্তমকে। হ্যাঁ রিক ভাই, ওই খ্যাপাটে বুড়োটা যা বলছে সেটা কি সত্যি? আর ও সালা জানলই বা কীভাবে? গুরুং ছেলেটা ভালো হলে কি হবে, মনের দিক থেকে পুরো নার্সারির বাচ্চা। সবেতেই কৌতূহল, সব জানা চাই। রিক্তমের এতক্ষণ বিরক্তি লাগছিল বারবার একই প্রশ্নে, কিন্তু এবার শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে সে বলল, কিভাবে জানলো তা তো জানি না, কিন্তু যা বলছে তা তো অক্ষরে অক্ষরে সত্যি। গুরুংকে যতই এরকমভাবে বোঝাক না কেন, ওর নিজের মনেও একটা খটকা কাজ করছে এখন। লোকটা ওর ব্যাপারে এত কিছু জানলই বা কি করে? মন্দিরের মধ্যে অনতি দূরে রাখা অদ্ভুত সেই কালো দেবী কিংবা অপদেবীর বিগ্রহটার দিকে তাকাতে আর ঠিক সাহস হচ্ছে না তার। কিন্তু সবচেয়ে বিরক্তিকর যেটা, সেটা হলো এই মন্দিরের পুরোহিত, অর্থাৎ সেই খ্যাপাটে লোকটা ওই বিগ্রহটার পায়ের কাছে বসে ওর এদিকে নিষ্পলক তাকিয়ে মুচকি মুচকি হাসছে আর বিড়বিড় করে কি সব যেন বলছে। কে এই লোকটা? এই মূর্তিটাই বা কার? ঘটনাটা আজ সকালের। রিক্তমদের ট্রুপটার দায়িত্ব এখন এই ভ্যালিকে সার্কামভেসেল সিকিউর করা, যতক্ষণে ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকজন আসছে। আজ সকালে জেনারেল কমান্ডার ইনচার্জ সামিক সাভারকার রিক্তমকে ক্যাম্পে ডাকেন। ক্যাম্পে ঢুকে দেখে সাভারকার স্যার ও তুষার স্যার দুজন ঝুঁকে টেবিলের ওপর রাখা একটা ট্যাভারান ম্যাপে প্রাইমারি ক্রস পয়েন্টিং করছে। ক্রস পয়েন্টিং ব্যাপারটা কি? টেবিলের দু প্রান্তে ধুমায়িত দুটো কফির কাপ। রিক্তম আসতে সাভারকার স্যার ম্যাপ থেকে মুখ না তুলেই বলেন, গুড মর্নিং ক্যাপ্টেন। গুড মর্নিং স্যার। দ্যাট ইজ, শোনো রিক্তম, তোমাদের কটা দিন এখানে থাকতে হতে পারে? পেনটা রেখে দিয়ে পাশে রাখা ধোঁয়া ওঠা কফির কাপে চুমুক দিয়ে আবার পেনটা তুলে নিয়ে একটা পয়েন্ট করে আবার বলে চললেন, যে পরিমাণে মেডিকেল এইড আর মেটেরিয়াল আসার কথা ততটা আসেনি। ইউ গাইজ হ্যাভ টু স্টে হিয়ার ফর আ হোয়াইল, আন্ডারস্ট্যান্ড? খুব স্বাভাবিকভাবেই কথাটা মনে ধরেনি রিক্তমের। তুষার স্যারের দিকে অসহায়ভাবে তাকাতে স্যার এমন একটা মুখভঙ্গি করেন যার একটাই মানে দাঁড়ায়, দরকার আছে, থেকে যাও। তাও ব্যাপারটা ওর মনোপুত হয় না। ওরা তো আর সাধারণ বিএসএফ বা আর্মির ছেলে নয়, ওরা ইন্ডিয়ান আর্মির স্পেশাল ফোর্স।
10-10টা হেলউইক ওরা কাটায় পাহাড়ে, জঙ্গলে, সমুদ্রে, কাদায়, বৃষ্টিতে আর আগুনে। ওই 10টা সপ্তাহ ওদের সেরাটাকে নিংড়ে বের করে নেয়। ওই 10টা সপ্তাহ ওদের আর 5টা সাধারণ মানুষের থেকে আলাদা করে। ওদের মতো প্যারামিলিটারি স্পেশাল ফোর্সের কাজ এটা নয়, কোনো মতেই নয়। ওরা থ্রিলিং ফিল্ড অপারেশনে অভ্যস্ত। রাতের অন্ধকারে পাহাড়ি জঙ্গলে, সুগভীর খাদের কিনারে শত্রুদের ঘাঁটিতে ঢুকে সমূলে দুর্মুষ করা, হোস্টাইল সিচুয়েশনে স্মুথলি ট্যাকেল করা, মোস্ট ওয়ান্টেড টেররিস্টদের ঘরে ঢুকে মাথায় 2টো বুলেট গেঁথে দেওয়া, এইটা ওদের কাজ। নেহাত রোভারটা ওদের কাছাকাছি ছিল, তাই ফিল্ডে নেমেছিল। কিন্তু এখন তো সিচুয়েশন স্টেবল। তাহলে এখন এমন পাতি একটা ডিজাস্টার ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়ার মানেটা কি? মনে মনে অক্ষুণ্ণ হলেও মুখ ফুটে কিছু বলেনি আর সে। যতই হোক, সার্ভিস বিফোর সেলফ, এটাও তো একটা সার্ভিসই বটে না? শুধু ইয়েস স্যার বলে থামে রিক্তম। তখনই তাঁবুর বাইরে কোলাহলটা ওর কানে আসে। সাভারকার স্যার বিরক্ত চোখে ওদিকে তাকাতেই আমি দেখছি বলে স্যালুট ঠুকে বেরিয়ে আসে। তাঁবু থেকে বেরিয়ে দেখে মার কাণ্ড। সেই বুড়ো লোকটা ওই মূর্তিটাকে আঁকড়ে ধরে রয়েছে, আর গুরুং, মনীষ, বশিষ্ঠ, ইউসুফ সবাই প্রাণপণে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে তাকে। ওদের আশেপাশে হালকা জমায়েতে গ্রামের লোকগুলো চেষ্টা করছে বোঝানোর। কি হয়েছে বলে এগিয়ে যেতেই ভিড় পাতলা হতে থাকে গ্রামের লোকেদের। রিক্তমের বচনে বলনে এমন একটা কিছু রয়েছে যেটাকে সবাই ভয় পায়, আবার সম্ভ্রমও করে। এই ভিড় পাতলা হওয়াটা এটারই নিদর্শন। বশিষ্ঠ ওর জুনিয়র, সে জানালো রিক্তমের মূর্তিটাকে এখানে রাখার পর থেকেই, সেই সকাল থেকে এই বাবা মূর্তিটাকে আঁকড়ে ধরে বসে আছেন। যতবার বলা হচ্ছে সরে যেতে, কিছুতেই যাবেন না। এনার নাকি আদেশ নেই, মা নাকি আদেশ করেননি। আর লোকটা নাকি এমনই পাগল, সারা দিন ওই মূর্তি নিয়ে গ্রামের বাইরে একটা ভাঙা মন্দিরে পড়ে থাকে। গ্রামের কেউই তাকে ঘাঁটায় না খুব একটা। এদিকে বুড়ো কারোর কথাই শুনছেন না। যেই কিছু বলতে আসছে চোখ মুখ বেঁকিয়ে বেঁকিয়ে খেকিয়ে দিচ্ছেন। দীর্ঘশ্বাস ফেলে রিক্তম হাঁটু মুড়ে বসে ওনার কাঁধে হাত রেখে ওনাকে শান্তভাবে শুধু বলল, আপনি সরিয়ে। বাকি কথাটা মুখেই রয়ে গেল ওর। পুরোহিত একটা আপন ভোলা হাসি দিয়ে বেমালুম সরে গেল মূর্তির পাশ থেকে। রিক্তমরা সবাই ভেবলে গেল। গুরুং মনীষকে আর চোখে ইশারা করে বোঝালো, সালা পুরা পাগল। পুরোহিত সরে যেতেই রিক্তম বশিষ্ঠকে বলল, উনি যেখানে রাখতে বলেন সেখানে গিয়ে রেখে এসো, যাও। বশিষ্ঠ আদেশ শোনা মাত্র মূর্তিটা তুলতে যায়, কিন্তু অবাক কাণ্ড, মাত্র 2 ফুটের একটা পাথরের মূর্তিকে বশিষ্ঠের মতো সন্ডার ওঠানো তো দূর, নাড়াতেও পারছে না। কিছুক্ষণ ধস্তাধস্তির পর ব্যাপারটা এবার বশিষ্ঠেরও ইজ্জতের হয়ে গেছে। একাডেমিরও ওয়েটলিফটিংয়ে চ্যাম্পিয়ন ছিল, কিন্তু এখন এক চুলো নাড়াতে পারছে না এই মামুলি মূর্তিটাকে। আপ্রাণ চেষ্টা চালিয়েও একসময় ও হাল ছেড়ে দিল। বড় বড় শ্বাস ফেলে হাঁপাচ্ছে। রিক্তমের চোখে মুখে অসন্তুষ্টি। বোগাস, একটা মূর্তি তুলতে পারে না, এরাই নাকি আবার ফিল্ড অপারেশন করবে। বিরক্ত হয়ে জিজ্ঞাসা করল, না পারলে বলো। সে জোর দম দিয়ে আবার তোলার চেষ্টা করতে যেতেই, ও শালা পারবে না, ও শালা পারবেই না, কথাগুলো খ্যাসখ্যাসে পাহাড়ি ভাষায় বলে বুড়ো পুরোহিতরা অট্টহাসিতে এবং হাততালিতে ফেটে পড়ল। ও শালা পারবেই না। ওর ওই হাসিতে এমন একটা কিছু ছিল, বশিষ্ঠ মোহগ্রস্তের মতো সেটা দেখে সেই মূর্তিটাকে ছেড়ে দিল। রিক্তম আর কথা না বাড়িয়ে সরো সরো বলে অবলীলায় মূর্তিটা তুলে নিয়ে চলল। যাওয়ার সময় বশিষ্ঠর দিকে মৃদু ভর্ৎসনা দৃষ্টিতে তাকাতে
বশিষ্ঠ মুখটা কাঁচুমাচু করে নামিয়ে নিল। ইউসুফ এগিয়ে এসে ওর কাঁধে হাত রেখে বলল, अरे कोई नहीं भाई, आज सारे टायर्ड है ना, चल भाई चाय पीते हैं। বশিষ্ঠের মনে তখন উথাল পাথাল। স্যার পারল কি করে? ওই মূর্তিটা তো তুলতেই পারেনি। বরং তার বারবার মনে হচ্ছিল সে যেন মূর্তিটাকে নয়, এক খণ্ড কংক্রিটের দেওয়াল তোলার চেষ্টা করছে। কিন্তু তাই বা হয় কি করে, কিভাবে? মূর্তিটা বসানো হয়েছে জায়গায়, অর্থাৎ ভাঙাচোরা একটা মন্দিরে। মন্দিরের ছাদ বলে যে বস্তুটা এককালে ছিল, সেখানে কেবলই একটা বড় হাঁ। দুপাশের দেওয়াল দুটো কোনো রকমে টিকে আছে। সদর দরজার জায়গায় নোনা ধরা ভগ্নপ্রায় পাঁচিল। অনতি দূরে লেহাং নদীর জল কাল রাতে মূর্তিটাকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল। আজ জল নামতেই মন্দিরেই বসানো হলো মূর্তিটা। এই গোটা ব্যাপারটায় গুরুং বেশ রগড় পেয়েছে, তাই ও পেছন থেকে এসেছে। মূর্তিটা বসানোর সময় আরেক কাণ্ড। রিক্তমের অসাবধানতায় মূর্তিটার এক হাতে ধরা পাথরের খড়গের কোনায় ওর আঙ্গুল একটু কেটে যায়। আর সেই বুড়োটা হঠাৎ করেই এই তো সালা বলে কোত্থেকে কি সব মন্ত্র পড়তে পড়তে সেই হাতটা জাপটে ধরে দু হাতে। গুরুং তো তেড়েই আসে প্রায়। এ হাত ছাড়, ছাড় বলছি। বুড়োটা গুরুংকে প্রায় অগ্রাহ্য করে খসখসে গলায় রিক্তমকে বলে, তুই পারবি, তুই পারবি। কত বছর কেটে গেছে এই দিনটার জন্য। হ্যাঁ হ্যাঁ, তুই পারবি, তুই পারবি। মা তোর রক্তাভিষেক করেছেন। যা 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 যা, তোর এই জীবনে আর মৃত্যু ভয় রইল না। যা 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 যা। আহ, হাতটা ছাড়ুন বলে এক ঝটকায় হাতটা সরিয়ে নেওয়ার চেষ্টা করে রিক্তম। কিন্তু বুড়ো ওর হাত ছাড়ে না, যেন ডুবন্ত মানুষের শেষ খড়কুটো। হাতটা আঁকড়ে ধরে খড়গে লেগে থাকা রক্তের দিকে উদ্ভ্রান্তের মতো তাকিয়ে বলে চলে, ভুলে গেছিস ছোটবেলার কথা? পুরো বাসটায় তুই একা বেঁচেছিলি, নয়তো নয়তো সেই আগুন। একা অক্ষত থাকতি তুই। হ্যাঁ, তুই একা অক্ষত থাকলি শেষ পর্যন্ত। বাকি সবাই মরে ভূত হয়ে গেল, কিন্তু তোর গায়ে আঁচড়টাও লাগলো না। কেন? কেন হলো অমন? ভাবিসনি কোনোদিনও? ভাবিসনি? হ্যাঁ বল বল, ভাবিসনি? বুড়োটার কথায় ছিটকে গেল রিক্তম। ওর ওই ক্লাস 4-এর বাস দুর্ঘটনার কথা কিংবা এনসিসি ক্যাম্পে আগুন লাগবার কথা এই লোকটা জানলো কি করে? এই লোকটা কে? কোনো স্পাইটাই নাকি? জিজ্ঞেস করার আর ফুরসত পায়নি সে, কারণ লোকটা মোহগ্রস্তের মতো কথাগুলো বলে সেই যে বিগ্রহটার পায়ের কাছে মৌন মগধ হয়ে বসেছে, আর ওঠার নাম নেই। খাওয়া শেষ। রিক্তম হাত ধোয়ার জন্য উঠতে যাবে, এমন সময় দেখে মনীষ দৌড়াতে দৌড়াতে এই দিকেই আসছে। হাতে স্যাটেলাইট ফোন, হয়তো ডিজাস্টার ম্যানেজমেন্টের আপডেট। কিন্তু না, মনীষ কাছে আসতেই ওর মুখ দেখে বুঝতে পারল ব্যাপারটা আরও গুরুতর। ভ্রু কুঁচকে ফোনটা হাতে নিল রিক্তম। ওপারে একটা মৃদু খসখস শব্দ। মনীষ আর গুরু মুখ চাওয়াচাওয়ি করছে, ব্যাপারটা ওদের বোধগম্য হচ্ছে না। ওদিকে রিক্তমের চোয়াল শক্ত হচ্ছে। ইয়েস স্যার, রজার স্যার, উইল ট্রাই টু স্যার, অল ওকে, কপি স্যার, জয় হিন্দ বলে ফোনটা কাটতেই গুরুং আর মনীষ প্রায় একসঙ্গে জিজ্ঞাসা করল, কি হয়েছে? রিক্তম একটা গভীর শ্বাস নিয়ে স্যাটেলাইট ফোনটা মনীষকে ফেরত দিতে দিতে বলল, কল দ্য বয়েজ মনীষ, উই হ্যাভ আ মিশন। 15 মিনিটের মধ্যে ব্রিফিং দেব। তারপর একটু থেমে বলল, ইলতিয়াজ হাফিজ ইজ অন দ্য মুভ। মুহূর্তে গুরুং আর মনীষেরও স্নায়ু টানটান আর চোয়াল শক্ত হলো। অ্যাট লাস্ট।
রিক্তম মন্দিরটার দিকে একবার তাকিয়ে ওদের দুজনের সাথে এগোতে থাকে। রিক্তম শোনে না সেই বুড়ো পুরোহিতটার বিড়বিড় করে বলা কথাগুলো। যদি শুনতো তাহলে বুঝতে পারত। লোকটা দুলতে দুলতে অস্বাভাবিক খ্যাসখ্যাসে গলায় বলছে, আরে আরে বাঁচাস ওকে, ওকে বাঁচাস। ওর জীবনে তোর মুক্তি আর আমারও। ও এসেছে আমাদের জন্যই। ও চেনে না নিজেকে, ও চেনে না, কিন্তু আমি চিনেছি, ঠিক চিনেছি শাল। জয় মা, জয় মা, জয় মা। আনুমানিক ১৬০০ খ্রিস্টাব্দ। ব্রজকল্পী পাহাড়তলি, মধ্যরাতের কিঞ্চিত বেশি সময়। মধ্যরাতের ঘন কুয়াশার চাদরের নিচে যেন ঢেকে গেছে এই পাহাড়ি উপত্যকাটা। নিজের হাতটাও এই কুয়াশায় পরিষ্কার দেখা যায় না। পাহাড় প্রমাণ গাছে পুরো বনটা ভরা, একেবারে খাঁ খাঁ করছে। নিস্তব্ধ বিস্তীর্ণ পরিসরে কোথাও কোনো শব্দ হচ্ছে না, শুধু এক লয়ে ডেকে চলেছে ঝিঁঝি পোকার দল। মাঝে মধ্যে বইছে হাড় কাঁপানো উত্তুরে ঠান্ডা হাওয়া, আর সেই লয়ে সঙ্গ দিতে মাঝে মধ্যেই ভেসে আসছে রক্ত জল করা হায়নার কান্না। কিন্তু যদি একটু ভালো করে নজর করা যায় তবে দেখা যাবে এই অমাবস্যার মধ্যরাতেও উপত্যকার ওই প্রান্তে নিহাটলি গ্রামে নানান আলোর রোশনাই, আর সেখান থেকেই ভেসে আসছে নরনারীর সমবেত কণ্ঠ। কিন্তু দৃশ্যপট যদি আরও পরিষ্কার হয়, যদি আলতোভাবে সরে যায় কুয়াশার ঘন চাদর, তবে বোঝা যাবে সেই গ্রামে আলো জ্বলছে না, জ্বলছে আগুন। গ্রামটা দাউ দাউ করে জ্বলছে। ব্রজগোপালদের বাড়ি, ফলুদের গোয়ালঘর, বধুয়ার 5 মাসের পোয়াতি বউটা ঘর থেকে বেরোতে পারেনি। সমস্ত কিছু গিলে নিচ্ছে আগুনের লেলিহান শিখার করাল গ্রাস। আর নরনারীর যে সমবেত উল্লাসকণ্ঠ ক্ষীণভাবে কানে আসছিল, এবারে তা স্পষ্ট হবে, পরিণত হবে হাহাকারে। নকুল মোহনের 16 বছরের মেয়েটাকে উলঙ্গ করে টানতে টানতে ক্ষেতের পেছনে ওরা নিয়ে গেল। বাড়ির চাতালে পড়ে থাকা নকুল মোহনের মুন্ডহীন ধর আর তার বউয়ের ধর্ষিত উলঙ্গ বিকৃত মৃতদেহের বিস্ফারিত চোখ সেই দিকে তাকিয়ে রইল। তারপর ধরিয়ে দেওয়া হলো ঘরে আগুন। সমস্ত পুড়ে ছাই হতে লাগলো। ওদের বাড়ি, ধানের গোলা, মেয়ের বিয়ের গয়না, শাড়ি, ঠাকুরবেদি এবং ওরা। মেয়েটার শেষ চিৎকারে খান খান হতে লাগলো রাতের নক্ষত্র খচিত কালো আকাশ। সেই গ্রামের পিছন দিক থেকে লোকচক্ষুর আড়ালে একটা মেঠো পথ এসে মিশেছে নদীর ধার ঘেঁষে উপত্যকার উল্টো বাঁকে। এদিকটা একটু জঙ্গলে ভরা আর খোপড়ে পাথুরে ঢাল বেশি, তাই গ্রামের লোকজন পারতপক্ষে চেষ্টা করে এই রাস্তাটা এড়িয়ে চলবার। কিন্তু আজ ওই রাস্তাটা দিয়ে একটা অবয়ব প্রাণপণে ঝোপঝাড় ভেদ করে ছুটতে ছুটতে আসছে। অবয়বটা একটা ছেলের, বয়স 17 কি 18। রোগাটে শরীরটা দুর্বলতার কারণে বারবার হাঁপিয়ে উঠছে, কিন্তু থামছে না সে। থামলে যে চলবে না, কিছুতেই না। খালি পায়ে কাঁটা ফুটে রক্ত বেরোচ্ছে, পরনের ধুতিটা শতছিন্ন হয়ে গেছে। এবার একটু থামতে অমনি নিজেকে নিজে ধমকে ওঠে ছেলেটা। দাদার কাছে খবরটা পৌঁছাতেই হবে। গ্রামের চৌহদ্দি মিলিয়ে আসতে আবার কানে আসে নারী পুরুষের সমবেত হাহাকার।
ছলছল চোখে মাথা নিচু করে ছোটার গতি বাড়ায় ছেলেটা। গন্তব্য বাঁকের শেষে দক্ষিণের বনের ভিতরের মন্দির। দাদা ওখানেই আছে, আর দাদার কাছে পৌঁছাতেই হবে। মংদেলু ওভার টেরেন সাইড। সেই দিনই রাত 1:30। মায়াবী জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে এই পাহাড়ের পাদদেশ। জোনাকি আর চন্দ্রালোকের নরম আলোয় মোড়া রহস্যময় বনকে কোনাকুনি 2 ভাগে ভাগ করেছে নাতি উচ্চ একটা পাহাড়ি টিলা। এই টিলাটা পাহাড়ের কোল ঘেঁষেই উঠেছে, আর তার এক প্রান্তে ঠিক 13 ফুট দূর থেকেই শুরু হয়েছে খাদ। খাদের একদম কিনারে কতগুলো এবড়ো খেবড়ো বড় পাথরের চাই আর বড় বড় গাছের সারি। চাঁদের আলো পিছলে পিছলে যাচ্ছে উপত্যকার মোহময়ী সৌন্দর্যে, কিঞ্চিত আলোকিত করেছে খাদের প্রথমাংশকেও। টিলার এক প্রান্তের দৃশ্য এটি। অপর প্রান্তে কিছুটা এগোলে দেখা যাবে ওখানে জঙ্গল পরিষ্কার করা হয়েছে সদ্য। সেখানে আগুন জ্বালিয়ে বসে গুনগুন করে গান করছে কিংবা গল্প করছে কিছু মানুষ। আরও কিছু মানুষ ইতিউতি আসা যাওয়া করছে। কিছু মানুষ লেগেছে রান্নার কাজে। মোট 7-8 জনের দল। আদপে খুবই নিরীহ ব্যাপার, পাহাড়ি এলাকায় খুবই স্বাভাবিক একটা দৃশ্য। কিন্তু যদি একটু ভালো করে লক্ষ্য করা যায় তবে বোঝা যাবে আগুনের চারপাশে বসা লোকগুলোর প্রত্যেকের পাশে রাখা একটা করে AK-47। যে লোকগুলো ইতিউতি ঘুরছে তারা এক জায়গায় জড়ো করছে কিছু কাঠের বাক্স। আগুনের হলদে শিখা সেই সবুজ কাঠের বাক্সের ওপর পড়তেই দেখা গেল ওতে বড় বড় অক্ষরে লেখা RDX। সবার পরনে আফগানি চোস্ত পাজামা আর মোগলাই রুনাকি, মাথায় ফেট্টি। সবার মুখে ঘন কালো দাড়ি ও ক্রূর 2 চোখে লাগানো সুরমা। আগুনের পাশে বসা দলটিতে বখতিয়ারের বয়স সব থেকে কম, তাই কৌতূহলও বেশি। গোশত ভুনায় একটা কামড় দিয়ে সে জিজ্ঞাসা করল, ভাইজান, গুস্তাখি মাফ, কিন্তু আপনার কি মনে হয় কাজে দেবে? ভাইজান একটু হেসে পাশে রাখা AK-47 গায়ে হাত বুলিয়ে বলল, হবে না মানে? হতেই হবে। ইন্ডিয়াকে এমন বেইজ্জত করব যে এবার ওদের মুখে থুতু ফেলবে পুরা কায়নাত। লস্করে তৈবার হাত আমাদের মাথায়। দেখলি না কিভাবে বর্ডার পার করলাম? এভাবেই ঢুকে যাব ভিতরে আর কাঁপিয়ে দেব পুরো ইন্ডিয়াকে, ইনশাল্লাহ। অন্যান্য সদস্যদের সাথে বখতিয়ারও ভুনায় আরেকটা কামড় বসিয়ে গোশতে মনোনিবেশ করেই বলল, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজ সব কটা আসবে আর হালাল হবে হালাল। কাল সকালে পুরা কায়নাতে টিভিতে দেখানো হবে ইন্ডিয়ায় নাচিজের পাঠানো তোহফা, ইলতিয়াজ হাফিজের তোহফা। ISI সব রকম ইনপুট দিয়ে সাহায্য করেছে। মুম্বাইয়ের মতো এবারেও না, না মুম্বাইয়ের মতো না, ওর থেকে আরো বড় তবাহি, আরো বড় কুরবানি, ইনশাল্লাহ। এখন শুধু অপেক্ষা কাফেরগুলোর ফাঁদে পা দেওয়া। ISI এর ইনপুট যদি অর্ধেকও সত্যি হয় তবে ওদের ফত হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না, কেউ না। এদিকে টিলার অপর অংশে খাদের একাংশে আবছা আলোয় নিস্পন্দ কিছু পাথরের টিলা ও বড় ঝোপ হঠাৎ নড়ে উঠল। বোঝা গেল যেগুলোকে আমরা পাহাড়ি খাদের ঝোপ আর খাঁজে আটকা বড় পাথর ভাবছিলাম,
তারা আদপের রক্ত মাংসের মানুষ। মোট 10 জন দেরাদুন আইএমের মাউন্টেনিয়ারিং অ্যান্ড মাউন্টেন কম্ব্যাট স্কুল থেকে ট্রেনিং প্রাপ্ত ইন্ডিয়ান আর্মি স্পেশাল ফোর্সের কমান্ডাররা ক্যামোফ্লাজড হয়ে হার্নেস বাঁধা অবস্থায় ঝুলছে সেই খাদে, কোনো মুভমেন্ট, কোনো শব্দ ছাড়াই। হঠাৎ একটা ঝোপে মৃদু আন্দোলন হলো। একটা গাঢ় জংলা ছোপের গ্লাভস পরা হাত চন্দ্রালোকে বেরিয়ে এসে কিছু ইশারা করতে সেই 10 জন ক্যামোফ্লেজ সরিয়ে ঝুলতে ঝুলতে সাপদের ক্ষিপ্রতায় পাশাপাশি সরে এসে জড়ো হলো এক জায়গায়। সেই মানুষটা অর্থাৎ রিক্তম আবার কোনো শব্দ না করে শুধুমাত্র হাতের ইশারায় সামনে পাথুরে দেওয়ালে আঁকি বুকি কেটে বুঝিয়ে দেয় পরবর্তী পদক্ষেপ। প্ল্যান মোটামুটি সোজা। চার্লি আর সিগার অর্থাৎ গুরুং আর ভিকি ট্রেলারের দুদিকে দুটো বড় গাছে স্নাইপ নেস্ট বানিয়ে ওভারঅল ওয়াচে থাকবে সাউথ ইস্ট ও নর্থ ইস্ট জোনে। তখনই বাকি টিম শেল বি কম্বিনেশনে মুভ করবে লেয়ার বানিয়ে। ফার্স্ট লেয়ারে 4 জন থাকবে এবং পরের লেয়ারে আরও 4 জন। নো এনগেজড ফায়ারিং উইদাউট ভিজুয়াল কনফার্মেশন অ্যান্ড স্নাইপার সাপোর্ট। দুটো লেয়ারের থেকে কেউ বেঁচে গেলে তাদের স্নাইপাররা বুঝে নেবে। মেক ইট কম্প্যাক্ট, মেক ইট স্যাসি, ক্লিয়ার? সবাই একসঙ্গে মাথা নাড়ে নিঃশব্দে। গত আধ ঘন্টার পাষাণ সম অপেক্ষার অবসান। সবাই একসাথে প্রায় নিঃশব্দে হার্নেস ধরে খাড়াইবে উঠতে থাকে উপরের দিকে। সবার চোয়াল শক্ত, ভাবলেশহীন চোখ মুখ। বিকেলে কলটা আসতেই রিক্তম বুঝে যায় কেন সাভারকার স্যার ওদের এখানে থাকতে বলেছিলেন। ওনার কাছে রেড ইনপুট আছে কাল রাতে ইলতিয়াজ হাফিজকে মুভ করতে দেখা গেছে। এই ভ্যালিতে হওয়া ফ্লাড ও পাহাড়ি ধসগুলোকে ঢাল বানিয়ে ওরা এন্টার করবে ইন্ডিয়ায়। এটা আটকাতে হবে, আটকাতেই হবে। পাকা খবর, ইলতিয়াজের দলে মোট 7-8 জনের বেশি নেই, ম্যাক্সিমাম 10 জন থাকতে পারে। বেস থেকে ওদের আন্ডারগ্রাউন্ড ইন্টেলিজেন্স শেয়ার করা হয় রাত 12:30টায়। আর এখন ওরা এখানে ধস আর আবহাওয়ার জন্য বেস থেকে সিগন্যাল কানেক্ট করা সম্ভব হয়নি। হয়তো থেমে গেলে হতো, কিন্তু থেমে যাওয়া তো ইন্ডিয়ান আর্মির স্বভাব নয়। চড়াই খাদ বেয়ে উপরে পৌঁছে কিছুক্ষণ স্ট্যান্ড বাই। টিলার ওপার থেকে টিমটিমে আগুনের ফ্যাকাশে হলুদ আভা সবার চোখে পড়ছে। সব ঠিকঠাক বুঝে রিক্তম মুভ বলতেই সবাই বড় বড় পাথরের আড়ালে নিজেদের স্পট বুঝে নেয় দ্রুত। নকডাউন মুভমেন্টে এগিয়ে যায় 2 জন স্নাইপার। পিঠে প্রায় 20 কিলোর অপারেশন লোড নিয়েই টিলার দুপ্রান্তে দুটো গাছের মগডালে অনায়াসে তরতরিয়ে উঠে যায়। দুদিকের 2 জায়গায় যথাক্রমে ভিকির গ্যালেল 7.6 এবং গুরুংয়ের স্যাকো টিআরজি স্নাইপিং রাইফেল বসিয়ে থার্মাল স্কোপ আর নাইট ভিশন সেন্সার সেট করে স্নাইপ নেস্ট তৈরি করতে সময় লাগে 3.5 মিনিটেরও কম। থুতনির নিচে বসানো খুদে স্ট্যাটকমে জানানো হয়, চার্লি অল সেট, সিগার অল সেট। অ্যালাইনমেন্ট অ্যাডজাস্ট করে ভিকি চোখ রাখে স্কোপে। চোখের সামনে ছবির মতো ফুটে ওঠে টিলার ওপাশে দলের গতিবিধি। হাফিজ, মিরাজ, হায়দার। আজ তো পুরো 5 স্টার বাফে ডিনার সাজিয়ে দেওয়া হয়েছে ওদের প্লেটে। তাড়াতাড়ি স্ট্যাটকমে আপডেট দেয় ও, ভিজুয়াল কনফার্মেশন, গুড টু গো। তৎক্ষণাৎ বাকিরা ঢিবির আড়ালে পাথরের খাঁজে কমব্যাট পজিশনে লেয়ার অনুযায়ী এগোতে থাকে টিলার বাঁক বরাবর। সবার কোমরে বেল্টের হোল্ডারে গোঁজা শর্ট রেঞ্জের শয়তান অটো 9 MM1 হ্যান্ডগান আর 2 থাইয়ে গোঁজা গ্লকা B1 ওয়ার নাইফ। বলা হয় এর ধার এতটাই তীক্ষ্ণ যে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাটে শত্রুর গলা কাটলে গলার হাড়টাও নাকি কখনো কখনো কেটে যায়। প্রত্যেকের হাতে শক্ত করে ধরা ওদের প্রথম প্রেম IMI-21, সব থেকে আধুনিক অ্যাসল্ট গান। পিঠের ব্যাগে হ্যাঙ্কার, জ্যাকেল শার্প কুকরি আর মেডিকেল কিটের সঙ্গে মজুদ একটা করে মাইক্রো ইউজি সাব মেশিন গান। প্রত্যেকটা গিয়ারে অটোমেটিক সাইলেন্সার ইনস্টলড। ডান হাতে কবজিতে বাঁধা ছোট গ্যালকানেক 27 থার্মাল ভিশন স্ক্রিন, যা কিনা সরাসরি যুক্ত
স্নাইপ নেস্টের থার্মাল সেন্সরের সাথে, ঘন জংলা ছোপের কমব্যাট ইউনিফর্মের বিভিন্ন খাঁজে গোজা, স্মোক বম্ব, গ্রেনেড, প্লাঙ্ক বম্ব, ক্রুগার ও পর্যাপ্ত অ্যামিউনিশনস। শুধু চোখ দুটো ছাড়া মুখে পুরোটা ঢাকা জংলা ছোপের ফেটটিতে, আঙুলের ডগায় কালো রং দিয়ে সারা মুখে তেরছাভাবে বোলানো, মাথায় এনভিএস 3rd Gen নাইট ভিশন হেলমেট। 8 জন কমান্ডো নিঃশব্দে সরীসৃপের গতিতে উঠে এলো টিলার ওপরে। সামনে প্রায় পরিষ্কার দেখা যাচ্ছে হাফিজের দলটাকে। নাও ইজ দ্য টাইম। আনুমানিক 1600 খ্রিস্টাব্দ, ব্রজকল্পী পাহাড়তলি, মধ্যরাতের কিঞ্চিত বেশি সময়। ছোটার গতিটা একটু কমালো ছেলেটা। ঠিক রাস্তায় এসেছে সে? রাস্তা গুলিয়ে ফেলেনি তো? সচরাচর এই ভুলটা ওর হয় না। ছোটবেলা থেকেই এই বনে বাজারে চড়ে বেরিয়েছে ও। পাখি খরগোশ মেরে ভোজ করেছে, রাতে গাছে চড়ে কাঠ বাদাম পেরেছে। কিন্তু আজকের দিনটা আলাদা, একেবারে আলাদা। উপর থেকে অমাবস্যা, বড় বড় গাছের আড়ালে আর ঘন কুয়াশার জন্য 5 হাত দূরে কি আছে তাই ঠিকমতো ঠাহর করা যাচ্ছে না। ছুটতে ছুটতে হঠাৎ থেমে যায় ওর পা দুটো। কি একটা কানে আসছে তার, খুব ক্ষীণ। ঘণ্টার ধ্বনি। হ্যাঁ, ঘণ্টার ধ্বনি বটে। আহ, শান্তি। তার মানে সে ঠিক রাস্তাতেই আছে। ঘণ্টার ধ্বনির উৎস মোটামুটি আন্দাজ করে এগিয়ে যায় ওই দিকে। কিছু দূর গিয়েই চোখে পড়ে বড় বড় গাছের আড়ালে মন্দিরের চূড়োটা। মন্দিরটা বেশি বড় নয়, একতলা বাড়ির সমান, এবং মূল মন্দিরের বা গর্ভগৃহের দরজাটা ঈষৎ খোলা। সেই ফাঁক দিয়ে দেখা যাচ্ছে একটা কম্পমান ধীর আলো, আর শোনা যাচ্ছে অপেক্ষাকৃত স্পষ্ট ঘণ্টার ধ্বনি। মন্দিরের চাতালে সিঁড়িতে হাত দিয়ে একটা প্রণাম করে ও। চাতালে উঠে গর্ভগৃহের দরজা আস্তে করে ঠেলে দেখে একজন যুবা তান্ত্রিক এক মনে পুজো করছে। তার সামনে নানান সামগ্রী, উপাচার, ফুল, ভোগ ইত্যাদি থালায় সাজানো। তান্ত্রিকের সামনে জ্বলছে একটা পঞ্চপ্রদীপ, এবং তার আলোয় পিছনের দেওয়ালে তান্ত্রিকের ছায়াটি কেঁপে কেঁপে উঠছে। তান্ত্রিকের সামনে কোষ্টি পাথরের চাঁইয়ের উপর হয় আলতা নয়তো রক্ত দিয়ে আঁকা একটা অদ্ভুত আকৃতির অনেকগুলো চতুর্ভুজ, ত্রিভুজ এবং পদ্মের ছবি। ছেলেটা জানে এটাকে যন্ত্র বলে। তান্ত্রিকটি বসে আছেন ঘরের মাঝামাঝি পদ্মাসনে। শ্যামলা রিজু সুঠাম শরীরের পরনে এই শীতেও শুধু একটা লাল ধুতি। বাঁ হাতের কবজিতে বাঁধা একটি রুদ্রাক্ষ। পুরো ঘরটাতে অজস্র ফুলের নানান সুগন্ধি ছড়িয়ে আছে। তান্ত্রিকটির সারা গা ঘামে ভেজা। বাঁ হাতে বৃদ্ধাঙ্গুল এবং অনামিকার তৈরি একটি ভুজমণ্ডল বাঁ হাঁটুর ওপর ভাঁজ করে রাখা। ডান হাতে আরতির থালা চক্রাকারে ক্রমাগত ঘুরছে, আর সঙ্গে চলছে দুর্বোধ্য ভাষায় মন্ত্রোচ্চারণ। ক্রিং জয়া ভ্রমা তীক্ষ্ণং রহিণী মাঙ্গতা অঘরিঙ্গ তীক্ষ্ণ পৃচ্ছাতু পীনা নরাত শরণং ভোগথি প্রণাময় ভোগথি প্রণাময়। চার দেওয়ালের বাঁ দেওয়ালে দুটো আংটায় শোয়ানো আছে একটা লোহার ত্রিশূল, আর ডান দেওয়ালে একটা যন্ত্রের আঁকা ছবি। তান্ত্রিকটির সামনের দেওয়ালে রাখা এক দেবী মূর্তি। দেবী মূর্তি যে কালী সেটা গঠন এবং রূপ দেখলেই বোঝা যায়, কিন্তু এই কালী মূর্তি আর 5টা কালী মূর্তির মতন নয়। এ মূর্তি বড় অদ্ভুত এবং আলাদা। এ দেবীর ত্রিনয়ন নয়, ষড়নয়ন। দু চোখের ওপরে কপালে একই জায়গায় অপেক্ষাকৃত ছোট ছোট আরও 4টে চোখ। সেদিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলে
মনে ভয় এবং সম্ভ্রম দুটোই জাগ্রত হয়। দেবী চতুর্ভুজা নন, ত্রিভুজা এবং ত্রিপদ। খড়গ নরমুণ্ডর সাথে পিঠ থেকে বেরোনো তৃতীয় হাতে দেবী ধারণ করেন শিশু শরীর, অর্থাৎ প্রাণের রূপক। দেবীর চুল বৃক্ষের শাখা প্রশাখার ন্যায় চারিদিকে জালের মতো ছড়িয়ে গেছে। আর যেটা সব থেকে ভয়ঙ্কর, দেবীর লালায়িত রক্তাক্ত জিভের দুপাশ থেকে বেরিয়ে আসছে দুটো তীক্ষ্ণ সদন্ত। কেশরাশি দ্বারা সূক্ষ্মভাবে ঢাকা দেবীর উদ্যত স্তনযুগল এবং কোমরের নিচে হাড়ের মালার বেষ্টনী। দেবী দাঁড়িয়েছেন নৃত্য ভঙ্গিমায়, ডান পায়ের উপর ঈষৎ ওঠানো বাঁ পা। জনিদেশের পাশ থেকে বেরিয়েছে ঈষৎ বাঁকা আরও একটি পা। ডান পায়ের নিচে একটা বিভৎস প্রাণী। প্রাণীটি যে ইহজাগতিক কোনো জীব নয় তা স্পষ্ট বোঝা যাচ্ছে। প্রাণীটার দেহ কুমির জাতীয় এবং মুখটা নেকড়ের। আগুনের আলোয় সে মুখ এখন আরও ভয়ঙ্কর। ছেলেটা আজও প্রথম দিনের মতো অবাক চোখে দেখে দেবী মূর্তিটিকে। দাদা প্রথম দিন ওর চোখে ভয় দেখে হেসে বলেছিল, ভয় পাচ্ছিস কেন রে বেটা? মাকে কেউ ভয় পায় তোরাই? মায়ের শুধু রূপটা দেখলি, মনটা দেখবি না? মা তো মাই হয় না? তুই ডাকার মতো করে ডাকলে তোর মনের মতো করেই এসে ধরা দেবে মা। যুবাতান্ত্রিকটি থামলেন। বাঁ হাতের মণ্ডল ভঙ্গ করে আরতির থালা নামিয়ে ঘাড়টা ঈষৎ ঘুরিয়ে ঠান্ডা গম্ভীর অথচ শান্ত স্বরে জিজ্ঞেস করলেন, দাদা বৌদি কি বেরিয়ে পড়েছে শিবা? হ্যাঁ দাদা, আমি বাদান পার করে দিয়ে এসেছি। এবার দাদা তুমি? জয় মা, দাদারা ওপারে ভালোই থাকবে। আমি তো যেতে পারবো না রে ভাই। ধক করে উঠল শিবার বুকটা। এই আশঙ্কাটাই তো সে এতক্ষণ করছিল। দাদা কিছুতেই মন্দির ছেড়ে কোথাও যাবে না। শিবা ক্ষীণ গলায় বলল, কিন্তু দাদা। আমি মাকে ছেড়ে যেতে পারবো না রে, কিন্তু তোকে যেতে হবে। যত তাড়াতাড়ি পারিস পালা এখান থেকে। শিবা আঁতকে উঠল। এ কি বলছে দাদা? শিবার তো কেউ নেই। অনাথ এই ছেলেটাকে প্রথমবার দাদাই তো কাছে টেনে নিয়েছিল। না, কোনো মতে নয়। দাদাকে ছেড়ে সে এক পাও নড়বে না। চোয়াল শক্ত করে শিবা। লাভ নেই রে শিবা, ঠান্ডা গলায় বলে ওঠেন যুবাতান্ত্রিকটি। এখানে থেকে তোর কোনো লাভ নেই। যত তাড়াতাড়ি সম্ভব পালা, ওরা এদিকেই আসছে। শিবার হঠাৎ কান্না পেল। এমন কেন করছে দাদা? যুবাতান্ত্রিকটি মৃদু বিব্রত হলেন। উঠে এসে ওর মাথায় হাত রেখে বললেন, কাঁদছিস কেন রে পাগল? ওরা আমার কিচ্ছু করতে পারবে না। মায়ের বেটার গায়ে হাত দেবে আর মা তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? মায়ের সামনে ছেলের গায়ে কেউ হাত দিতে পারে নাকি? শিবার সরল ছলছল চোখের দিকে চেয়ে তান্ত্রিকটি হেসে নরম গলায় বললেন, কিন্তু তোর এখনো অনেক কাজ বাকি। তোকে পালাতে হবে, এখান থেকে দূরে যেতে হবে তোকে। কিন্তু কিন্তু আমি কথা দিলাম, আমাদের দেখা আবার হবেই। কথা দিচ্ছ তো? কথা দিচ্ছ তো তুমি? কষ্ট পেলেন যুবাতান্ত্রিকটি। বহু বছর পর আবার একবার কষ্ট পেলেন। বুকের বাঁ দিকটায় কেমন যেন ভার ভার লাগছে। সেটা ওই অনাথ রক্ত সম্পর্কহীন বাচ্চা ছেলেটার জন্য। হায় রে অতৃষ্ট, এই সর্বত্যাগী খেপাকে কোন মায়ায় বাঁধলে তুমি?
তিনি তো জানেন যে তিনি এই রাতের ভোর দেখতে পারবেন না। তবু মৃদু কম্পমান গলায় শিবার মাথায় স্নেহের হাত রেখে বললেন, কথা দিলাম। মংদেলু ওভার টেরেন সাইড। সেই দিনে রাত 2:10 Man down. I repeat, man down. Mission compromised. Mission compromised. ইউসুফের বাকি কথা স্তব্ধ হয়ে যায় একটা গ্রেনেডের কান ফাটানো শব্দে। রিক্তম বাঁ হাতটা নাড়াতে পারছে না, মাথার ভিতরটা ঝাঁ ঝাঁ করছে। চারিদিক থেকে ভেসে আসছে গুলির শব্দ, গ্রেনেড ফাটার আওয়াজ। হাতের বন্দুকটা কোথায় ছিটকে পড়েছে বোঝা যাচ্ছে না। একদম সামনে গ্রেনেডটা ফাটার পর চোখে পরিষ্কার আর দেখতেও পাচ্ছে না ও। তবুও অতি কষ্টে চোখটা খুলতে দেখে মনীষ আর দেবেশের মাথার পিছনে বেশ কয়েকটা বুলেটের শটে ওরা ছিটকে পড়ল মাটিতে। দেবেশের স্থির বিস্ফারিত দৃষ্টি ওরই দিকে। তখন দুটো বুলেট ওর বাঁ কাঁধে আর কনুইতে এসে লাগার পরপরই ব্যাপারটা ওর মাথায় ঢোকে। ইনপুটে ভুল ছিল, আর ভুল ইনপুট দিয়ে ওদেরকে এভাবে এখানে টেনে আনা হয়েছে। ইটস অল আ ব্লাডি ট্র্যাপ। হাফিজরা মোটেই মাত্র 7-8 জন নয়। রিক্তমরা যখন ওদের ঘিরে ধরেছিল তখনও লক্ষ্য করেনি ওদেরকে চারপাশ থেকে ঘিরে ধরেছে আরও 10 লোক। যখন বুঝলো তখন বড্ড দেরি হয়ে গেছে। ফার্স্ট লেয়ারে থাকা নিখিল, লেমা, কবির, সাগরের দেহগুলো কাটা কলা গাছের মতো ওর সামনেই কেতরে পড়ে যায়। বাকিরা দ্রুত গাছের পিছনে কভার নিলেও সামলে উঠতে পারেনি সামনের পিছনের দুদিকের ক্রমাগত গুলির বৃষ্টিতে। দূরে দুটো গাছের সামনে গ্রেনেড ফাটার তীব্র আওয়াজ আর আলোর ঝলকানিতে বুঝতে পারে ভিকি আর গরুনও। পুরো ব্যাপারটাই ঘটে বিদ্যুতের গতিতে আর নিপুণভাবে, এতটাই নিপুণভাবে যে জীবনে প্রথমবার রিক্তমের নিজের ওপর রাগ হয়। ওভার কনফিডেন্স। আজ ওর কম ছেলে নিয়ে আসা আর মিশনে যাওয়ার সময় বেস সিগন্যাল না নেওয়ার গোয়ার তুমি দেখানোর ওভার কনফিডেন্সই কাল হলো ওর এবং ওর নিজের দলেরও। হয়তো একমাত্র ওই বেঁচে রয়েছে। গাছের আড়াল থেকে হ্যান্ডগানটা তাক করে দুটো ফায়ার করে ওদেরকে। সঙ্গে সঙ্গে গুলির বৃষ্টি ধেয়ে আসে ওর দিকে। না, মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা নেই, কিন্তু এদের হাতে ধরা দেওয়া যাবে না। একটা টেররিস্টের গুলিতে মরার ওর কোনো ইচ্ছা নেই। হ্যান্ডগানে আর গুলিও নেই যে নিজের খুলিতে দুটো ভরে দেবে। তবে উপায় কি? না লড়ে তো মরবে না, মরলে লড়ে মরব। কোনোভাবে বুক ঘষতে ঘষতে খাদের কিনারে পৌঁছায় রিক্তম। দেবাসের ছিন্ন ভিন্ন লাশের পাশ থেকে তুলে নেয় ওর 21টা। মাত্র 20টা গুলি আছে। অন্ধকারে তাক করে ফায়ারিং শুরু করে রিক্তম। পিছোতে পিছোতে খেয়ালও করে না কখন যেন সে খাদের একেবারে ধারে চলে এসেছে। সহসা গুলির আওয়াজ আর ও অনুভব করে পেটের ডান দিকে একটা গরম লোহার টুকরো ঢুকে যাচ্ছে আরও গভীরে। আর পারে না রিক্তম, টাল সামলাতে না পেরে পা হড়কে ঢলে পড়ে যায় খাদে। ভরমুক্ত পালকের মতো তলিয়ে যেতে থাকে অন্ধকার খাদের আরও গভীরে, আরও অন্ধকারে। আনুমানিক 1600 খ্রিস্টাব্দ, ব্রজকল্পী পাহাড়তলি। মূল মন্দিরের দরজায় দাঁড়িয়ে সামনের মেঠো পথ দিয়ে শিবার অবয়বকে বনের কুয়াশায় মিলিয়ে যেতে দেখলেন যুবাতান্ত্রিকটি। মনে পড়ে যায় তার 14 বছর বয়সে গ্রাম ছাড়ার পর এই যে ফিরে এলেন এতগুলো বছর পর। কেউ কি আপন করে নিয়েছিল? হ্যাঁ, দাদারা নিয়েছিল ঠিকই, কিন্তু তা তো সেই ছোট্ট ভাইটাকে ভালোবেসে নয়, বরং একজন তান্ত্রিককে ভয় পেয়ে, নিরুপায় হয়ে। তখন এই ছেলেটাই তো অবলীলায় ওকে এসে বলেছিল, আমায় চেলা করবে,
তান্ত্রিকটা বুঝেছিলেন যে ছেলেটা অপ্রকৃতিস্থ, আচরণটাও স্বাভাবিক নয়, কিন্তু সরল প্রশ্নে ভারী অবাক হয়েছিলেন তিনি। স্পষ্ট দেখতে পাচ্ছিলেন এই ছেলের ওপর মায়ের কৃপা থাকলেও তন্ত্রযোগ দূর দূরান্ত অবধি নেই। হেসে বলেছিলেন, হবি বললেই কি হওয়া যায় রে পাগলা? এ অনেক কঠিন, তোর দ্বারা হবে না রে। যা যা, বাড়ি যা। ছেলেটা মাথা চুলকে বলেছিল, যাব, কিন্তু কোথায় যাব? মামা তো বের করে দিয়েছে, বলে আমি পাগল। কোথায় যাব ঠাকুর? মনটা খারাপ হয়ে গেল তান্ত্রিকের। বললেন, দেখ, আমি খ্যাপা গোছের মানুষ, এখন ওসব কোনো ব্যাপার না ঠাকুর, তুমি যেখানে আমিও সেখানে। সে ঠিক আছে, কিন্তু আমায় ঠাকুর বলা চলবে না। তোর গ্রামের ছেলে আমি, দাদা বলেই ডাকবি। আচ্ছা, ভালো কথা, তোর নাম কি? ছেলেটা এক গাল সরল হেসে বলল, শিবদত্ত দাদা, সবাই শিবা বলেই ডাকে। সেদিন থেকেই আরেক পাগল জুটেছে এই পাগলের সঙ্গে। চোখের কোণাটা কি ভিজে উঠেছে? কিন্তু কেন? গুরু যে 10 বছর আগের সেই শুক্ল অমাবস্যায় অষ্টসিদ্ধি রোহিণী বিরজা হোমের পর বীজ মন্ত্র দিয়ে বলেছিলেন, আজ থেকে তুই সঠিক অর্থে মুক্ত। হ্যাঁ, জাগতিক কোনো মোহ, মায়া, চেতনা, প্রলোভন, দুঃখ, ভোগ, রিপু, স্থিতি তোকে বাঁধতে পারবে না। তুই এসবের ওপরে চলে গেছিস রে বেটা। তবে এই কি তবে অদৃষ্ট? কত কিছু জানা বাকি, কত কিছু শেখা বাকি। মনকে শক্ত করলেন তান্ত্রিকটি। না, এবার কাজে বসতে হবে। কাজ যে এখনো অনেক বাকি। আবার আসনে বসলেন তিনি। পদ্মাসনে বসে আসনের চারিদিকে গঙ্গা জলের চন্দনের বৃত্তমণ্ডল এঁকে চোখ বন্ধ করে 2 হাতের আঙ্গুল জড়ো করে এক অদ্ভুত ভুজ রচনা করলেন। সঙ্গে চলতে লাগলো অপেক্ষাকৃত অধিক দুর্বোধ্য ভাষায় মন্ত্রোচ্চারণ। यं ह्रीं क्रीं प्रलयं किं महाचाकरति कालिकं यत् बिलरं किरजरशनं प्रयाजनं क्रीं लं यं यागं यागं। বেশ কয়েকবার মন্ত্রোচ্চারণের পর হঠাৎ যেন ঘরের পরিবেশ ধীরে ধীরে পাল্টাতে লাগলো। ঘর ভরে উঠল চন্দন আর ধুনোর সুগন্ধে। চোখ বন্ধ তান্ত্রিকের, তবু বুঝতে পারলেন ঘরে যেন হাজার আলোর খেলা চলছে। নিজেকে হঠাৎ ভরশূন্য মনে হলো তার, যেন মহাশূন্যে ভাসমান এক টুকরো পালক, যা অর্থহীন, ভরহীন, নগণ্য এবং অতি সামান্য সে শক্তির সামনে। কপালের শিরা উপশিরা জাগছে, বিন্দু বিন্দু ঘাম জমছে মুখে। থামলে চলবে না। হঠাৎ একটা সম্পূর্ণ ভিন্ন শব্দে মন্ত্রোচ্চারণ থামিয়ে দিলেন তান্ত্রিক। নূপুরের শব্দ। চোখ বন্ধ থাকা সত্ত্বেও অন্যান্য ইন্দ্রিয় তাকে জানান দিল সে এসে গেছে। শান্তিময় হাসি খেলে গেল তান্ত্রিকের মুখে। পেরেছেন তিনি, পেরেছেন। তাকে ডাকার মতো ডাকতে পেরেছেন। নূপুরের শব্দটা ছোট্ট ছোট্ট পায়ে মূল মন্দিরের দরজা দিয়ে মন্দিরে প্রবেশ করল। সঙ্গে সঙ্গে যেন মন্দিরের সুগন্ধ চতুর্গুণ বেড়ে গেল। তান্ত্রিক বুঝলেন নূপুর পায়ে যে এসেছে সে একটা বাচ্চা মেয়ে, খুব ছোট্ট বাচ্চা মেয়ে। নূপুরের আওয়াজ সেই ছোট্ট ছোট্ট অথচ দৃঢ় পদক্ষেপে তান্ত্রিকের একেবারে সামনে এসে দাঁড়ালো। তান্ত্রিক বন্ধ চোখেও বুঝতে পারলেন সামনে যে এসে দাঁড়িয়েছে তার গা থেকে যেন মহাশূন্যের জ্যোতি ঠিকরে বেরোচ্ছে। এমনকি সে জ্যোতি যেন অন্তরাত্মার গহীন অংশকেও আলোকিত করে দেয়।
তান্ত্রিক এক উষ্ণ আভাস পেলেন সারা শরীরে। মা, মারে, তুই এসেছিস মা? উত্তেজনা আর শিহরণে কেঁপে গেল তার গলা। বাচ্চা মেয়েটা খিলখিলিয়ে হেসে উঠল। সে হাসি প্রতিধ্বনিত হতে লাগল মন্দিরের প্রতিটা দেওয়ালে। মা, সময় যে হয়ে এলো মা, কিন্তু কিন্তু কথা দে, আবার আমায় ডাকবি, আবার আমায় ডাকবি। আবার জন্ম নেব শুধু তোর পায়ে ঠাঁই পাওয়ার জন্য। কথা দে, কথা দে মা, কথা দে। বাচ্চা মেয়েটা আবার খিলখিলিয়ে হেসে উঠল। বড় শান্তি পেলেন তান্ত্রিক। মা ডাকবেন আবার। এরপরেই নূপুরের আওয়াজ ধীরে ধীরে মন্দিরের ফটক পেরিয়ে ছোট্ট ছোট্ট পায়ে মিলিয়ে গেল রাতের অন্ধকারে। মিলিয়ে এলো সুগন্ধ। চোখ খুললেন যুবাতান্ত্রিক। চোখে কাঠিন্য আর চোয়াল শক্ত। কোনো মতেই ওদের এই মন্দির স্পর্শ করতে দেবেন না তিনি। তার শরীরের শিরায় শিরায় বয়ে চলেছে ডাকাত বংশের রক্ত। দেওয়াল থেকে ত্রিশূলটা নামিয়ে শেষবারের মতো মাকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। পরম মমতায় তার মুখ দিয়ে বেরিয়ে এলো, আসি রে মা, আসি। বাইরে বেরিয়ে এসে ফটকের কড়া বন্ধ করে হাতের রুদ্রাক্ষটি খুললেন তিনি। চোখটা বন্ধ করে এক বুক নিঃশ্বাস নিয়ে এক বিশেষ ভঙ্গিমায় রুদ্রাক্ষটি কড়ায় বাঁধতে বাঁধতে দুর্বোধ্য মন্ত্রোচ্চারণ শুরু করলেন। মহাতিং মাতলিঙ্গ শ্বানস্য স্বাধি প্রেতচক্রাকিরতু প্রকটম। কিছুক্ষণ এই মন্ত্রোচ্চারণের পর এক বিশেষ ঘটনা ঘটল মন্দির প্রাঙ্গণে। ধীরে ধীরে প্রচণ্ড দুর্গন্ধে ভরে উঠতে লাগলো মন্দির প্রাঙ্গণ। ঝিঝি পোকার আওয়াজ মিলিয়ে এলো হিম বাতাসের সনসনানি আর কুয়াশা। বরং তার জায়গায় মন্দির প্রাঙ্গণ হয়ে উঠল অস্বাভাবিকভাবে ঠান্ডা আর নিস্তব্ধ। রাতের আকাশে কালপুরুষ আর সপ্তর্ষিমণ্ডল এবং লক্ষ লক্ষ তারা যেন নিমেষে মুছে গেল চিত্রপট থেকে। যেন সহসা মন্দির চত্বর ছিন্ন হয়ে গেছে এই জগতের থেকে। একটা কালো লিকলিকে বলয় ঘিরে ধরছে মন্দিরটাকে। বাতাস শীতল ও ভারী হয়ে উঠেছে। কোথা থেকে যেন ভেসে আসলো নারকীয় সমস্ত অট্টহাসি, কর্কশ চিৎকার, জান্তব গর্জন। বহু বুভুক্ষু ক্ষুধার্ত পিশাচের দল জড়ো হয়েছে যেন শিকারের লোভে, শুধু অপেক্ষা করছে কারোর আদেশের। কিন্তু এই জন্তুগুলো ইহজগতের একেবারেই নয়। চোখ রক্ত জবার মতো লাল হয়ে উঠেছে তান্ত্রিকের। হাত কাঁপছে তার। সারা শরীরের শিরা উপশিরা জাগ্রত, কিন্তু ঠোঁটের কোনায় হাসি। কাজ হচ্ছে, তৈরি হচ্ছে প্রেত কায়া চক্র। দীর্ঘ 5 বছর নির্দিষ্ট তিথিতে যোগে উজ্জ্বল নক্ষত্র অবনে বিশেষ মৃত শ্মশানে উত্তরমুখী নিম গাছের নিচে রক্ত সন্দর্ভা মেয়ের মৃতদেহের উপর সব সাধনা করার পর এই বিদ্যা তিনি অর্জন করেছিলেন। জাগ্রত করতে পেরেছিলেন প্রেত কায়া চক্র। কোনো পরজাগতিক কিংবা বৃহৎ শক্তি আধারকে রক্ষা করতে হলে এ হলো সবচেয়ে কার্যকরী বলয়। আদপে এ শক্তি অশুভ। নরকের পিশাচ, কীট, রমণদের আগমন ঘটে এ চক্রে। কিন্তু গুরু বলেছিলেন, শোন রে পাগলা, সঠিকভাবে প্রয়োগ জানলে অশুভ শক্তিও বশ করা যায়। কোনো অশুভ শক্তির সাথে লড়াই করতে শুভ শক্তি ঠিক যতটা কার্যকর তার থেকেও সহস্র গুণ বেশি কার্যকর স্বয়ং অশুভ শক্তি। জানবি, বিষে বিষে বিষক্ষয় হয়। এই প্রেত কায়া চক্র এমনই এক শক্তি। সাধারণ কি অসাধারণ, এই চক্রের মা কারো পক্ষে প্রয়োগ করা
অসাধ্য সমান, বুঝলি? মন্ত্রোচ্চারণ শেষ হয়ে এসেছে। এবার শেষ উপকরণ, সাধকের রক্তবলি। ত্রিশূলের সূচালো ডগায় বুড়ো আঙ্গুল ছুঁয়ে সে রক্ত দিয়ে এক বীজ মন্ত্র অঙ্কন করলেন রুদ্রাক্ষের ওপর। এই বীজ মারণ বীজ। এই বীজ যে কোনো অশুভ শক্তিকে নিজ ক্ষমতা বলে ঠিক চিনে নেবে। মন্ত্রোচ্চারণ ধীর হয়ে এলো। ফিরে এলো ঝিঁঝির ডাক, কুয়াশা আর বাতাসের সনসনানি। মিলিয়ে এলো জান্তব গোঙানি আর হুঙ্কার। মন্দির প্রাঙ্গণ ধীরে ধীরে ফিরে এলো এই জগতেই। দুর্গন্ধ মিলিয়ে গেল, আর কোনো অসুচি অশুভ শক্তি ছুঁতে পারবে না এই মন্দির। অতএব কাজ শেষ। শুধু শুভ শক্তি পারবে এ গর্ভগৃহ খুলতে। এবার শুধু অপেক্ষা, শুধুই অপেক্ষা। 2021 মংদেলু ওভার টেরেন সাইড, শেষ রাত। রিক্তম খাদে পড়ে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গে একটা আশ্চর্য ঘটনা ঘটল। দূরে ভাঙা চোরা মন্দিরের ভিতরে দেবী মূর্তির পাথরের স্বরনয়ন দপ করে যেন জ্বলে উঠল। সে চোখগুলোতে এখন তীব্র হলুদাভ আভা। সে জ্যোতির প্রকাশ ছড়িয়ে পড়ছে সমগ্র মন্দির প্রাঙ্গণে। সহসা মন্দিরের আশেপাশের গাছগুলোকে কোনো অদৃশ্য শক্তি টুঁটি ধরে যেন ঝাঁকাতে শুরু করলো ডাইনে বাঁয়ে। একই সঙ্গে থম মেরে থাকা বাতাসে বইতে থাকলো শন শন শব্দে ঝোড়ো হাওয়া। প্রকৃতির কোনো আদিম শক্তি যেন অবশেষে মুক্ত হয়েছে। সেই হাওয়ায় পাগল বুড়োটা মন্দিরের চাতালে কোনো মতে দাঁড়িয়ে 2 হাত তুলে নেচে উঠল। এক অপরিসীম আনন্দে সে বলে উঠল, জয় মা, জয় মা, জয় মা। ধীরে ধীরে পূর্ণিমার চাঁদের গায়ে কেউ যেন যত্ন করে লেপে দিল রক্তচন্দন। শ্বেত শুভ্র চন্দ্র পরিণত হলো লাল বর্ণ স্ফটিক গোলকে। সমগ্র বনে বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ল সে লাল দ্যুতি। বনের সর্বত্র এখন রক্তরঙা চন্দ্রালোক খেলা করছে। কাছেই কোথাও কর্কশ শব্দে ডেকে উঠল কয়েকটা পেঁচা। পাগল বুড়োটা চোখটা বন্ধ করে ফেলল আলোর প্রকোপে। চোখ বন্ধ করতে শুনতে পেল একটা ঘড় ঘড় শব্দ, যেন কোনো জন্তু নিজের সুপ্রাচীন শেকল ভেঙে প্রাণপণে মুক্ত হতে চাইছে। একসময় একটানা সে শব্দ খটাং শব্দে বন্ধ হয়ে গেল। খুলে গেল শেকল। বুড়ো অনুভব করল ওর পাশ দিয়ে একটা আগুনের হলকা তীব্র বেগে চলে গেল উত্তরে খাদের দিকে। চোখ বন্ধ করে অট্টহাস্য করে উঠল বুড়োটা। বেরিয়েছে, বেরিয়েছে। চোখে জল চলে আসলো ওর। এতদিনের অপেক্ষা কি তবে শেষ? মুক্তি কি এলো তবে? বুড়ো চোখে জল নিয়ে হাসতে লাগলো উন্মাদের মতো। সে অট্টহাসি মুখরিত হতে লাগলো বনের কোনায় কোনায়। এবার আমার ছুটি হলো কোথাটা। আসি কোথাটা, আসি আমি। ছুটি, আসি 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 বলে দেবী মূর্তিকে প্রণাম করে বুড়ো লোকটা। শনশন বাতাসে মিশে যায় তার চোখ থেকে পড়া নোনা জল। ধীরে ধীরে বাতাস মিশে যেতে থাকে তার রুগ্ন জীর্ণ দেহে। একসময় মন্দিরের চাতালে শুধু পড়ে থাকে এক ফালি লাল মলিন চোলা। আনুমানিক 1629 খ্রিস্টাব্দ, ব্রজকল্পী পাহাড়তলি। মৃত্যু কি কোনো কীট যা কেবলমাত্র অন্ধকারেই জন্মায়, নাকি আল্লাহ পাকের পরম যত্নে লালন করা কোনো সন্তান যা সময় আসলে আমাদের সকলকে নিজের নেক হাতে তুলে নেবে?
আল্লাহর পায়দিরদের জায়গা করে দেবে বেহেশতে। কিন্তু এই বেহেশতে তো শুধু স্থান পাবে ইসলামের পায়দিররা। বাকিদের কি হবে? এরা কি পাবে না? এদের তো সম্পূর্ণ অধিকার আছে সেই বেহেশতে স্থান পাওয়ার। আল্লাহ তো সবার। তার একমাত্র উপায় এইসব বিজাতিদের আল্লাহর মায়দিরে নিয়ে আসা, তাদেরকে এই নাইতে সুফের অন্তর্ভুক্ত করা। অনেকে মানবে না, তাদেরকে অবশ্যই তার দাম দিতে হবে। না পাকদের কোনো জায়গা নেই আল্লাহর বেহেশতে। ইল্লাহিয়ত নু হাসফিন। আল্লাহ মেহরবান হোক। তোমাদের উপর দায়িত্ব আছে এইসব না পাকদের শাস্তি দেওয়ার। নারায়াত তাকদীর। নিকষ অন্ধকারে ঘন কুয়াশার মধ্যে পাহাড়ি রাস্তায় ছুটন্ত ঘোড়ার পিঠে চেপে ইলায়েত খলিলের বলা এই শেষ কথাগুলো বারবার মাথায় ঘুরছিল। সমগ্র ভারতে ধীরে ধীরে মাকড়সার জালের মতো ছড়িয়ে পড়ছে মুসলিম শাসন। দক্ষিণাত্যের কিছু অংশ যদিও এখনও করায়ত্ত করা বাকি, তবুও পূর্ব ও পশ্চিম ভারত আল্লাহর কৃপায় এখন সম্পূর্ণ তাদের দখলে। যত জ্বালা এই উত্তর ভারতের পাহাড়ি গ্রামগুলোকে নিয়ে। প্রচণ্ড ধর্মপ্রাণ এখানকার আদি বাসিন্দারা। প্রাণ যাবে কিন্তু অন্ধের মতো মেনে চলবে তাদের গোঁড়া ধর্মাবলম্বী অবুঝ কাফেরদের দল সব। আল্লাহর পথে আনতেই হবে এদের, সুশাসনে বাঁধতে হবে। কিন্তু কিছু এলাকা কোনো মতেই মানছে না তাদের কথা। যেমন এই নিহাটলি গ্রামটা আল্লাহ পাকের হাতে নিজেকে সঁপে দিতে চায়নি, বরং অপমান করে তাড়িয়ে দিয়েছে বড়ে পীরকে। তার যোগ্য শাস্তি আজকে পেয়েছে কাফেরগুলো। কোমরে হাত চালালো ইলায়েত। অস্ত্রটা ভারী কাজের, চালানোটা অবশ্য কায়দা করে রপ্ত করতে হয়েছে তাকে। ইলায়েতের দল, যা কিনা সমগ্র পাহাড়ি অঞ্চলের কাছে ত্রাস জাহান্নাম নামে, একেবারে শেষ করে দিয়েছে পুরো গ্রামটাকে। এবার শুধু মন্দিরটার পালা। অনেক গল্প নাকি আছে এই মন্দিরটাকে ঘিরে। এখানকার দেবী নাকি বড্ড অদ্ভুত কিন্তু জাগ্রত। দেখা যাবে দেখা যাবে, মনে মনে ব্যঙ্গ করে উঠল ইলায়েত খলিল। মানুষ মারতে কেন জানে না বড্ড ভালো লাগে ইলায়েতের। ছোটবেলায় রান্নার জন্য গোশত নিজের হাতেই কাটত। মাংস, রক্ত, কান্না, আর্তনাদ এক না জানা অমোঘ সুখ দেয় ওকে। কিন্তু এখন তো সে আল্লাহর বান্দা। আল্লাহ যা চাইবেন তাই হবে। হঠাৎ নাকিবের ডাকে ইলায়েতের সম্বিত ফিরল। ঘোড়া থামিয়ে দেখল অনতি দূরে একটা মন্দিরের কালো অবয়ব এই কুয়াশায় মৃত্যুপুরীর মতো দাঁড়িয়ে রয়েছে। চারিদিক থেকে ঝিঁঝির ডাক ভেসে আসছে। ওটাই কি তবে মন্দিরটা? ইলায়েতের ঠোঁটের কোণায় একটা ক্রূর হাসি খেলে গেল। দেখা যাক কেমন জাগ্রত সে দেবী, যার জয় জয়কার সমগ্র উত্তর ভারতে। নিজেকে রক্ষা করতে পারবে সে? আশ্চর্যের বিষয়, মন্দিরের কাছাকাছি যেতেই হঠাৎ সব ঘোড়াগুলো নিজে থেকে থেমে গেল। একসঙ্গে সব কটা ঘোড়া বারংবার মুখ ঘুরিয়ে পিছন দিকে যেতে চাইছে ওরা। লাগাম রশি কিছুতেই মানছে না। ইলায়েত হোসেনের ঘোড়ার নাম শেরসুদা, অনেক তেজি আর সাহসী ঘোড়া। সে শেরসুদাও কিনা সামনে এগোতে চাইছে না। চিহি চিহি ডাকে আর্তনাদ করছে ক্ষণে ক্ষণে। পিছন থেকে একজন বলল, জনাব, মনে হয় ঘোড়াগুলো কিছু একটা দেখে ডরে গেছে, আর এগোবে না। এখন কি করব? একটা বিশ্রী গালি দিয়ে ঘোড়া থেকে নামলেন ইলায়েত হোসেন। হারামখোর, ঘোড়াগুলো এখানেই থাক, হেঁটে চলো, কাজ শেষ করতেই হবে। নারায়াত তাকদীর। মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছে প্রায় 30 অবয়ব। বিল সিদ্দাহি হুর মোহাম্মদ জানাব ওদের দলের নাম জাহান্নাম কেন রেখেছেন তা এদের বিশাল আকার দেহের কালো অবয়ব দেখলেই বোঝা যায়। সবার হাতে
প্রমাণ মাপের তলোয়ার, বর্ষা এবং কুড়োল, সবেতেই লেগে চাপ চাপ শুকনো রক্ত, মুখে পাথরের কাঠিন্য। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেই ইলায়েত খালিল বুঝলেন কিছু একটা যেন আলাদা এখানে, বড্ড আলাদা। কিন্তু কি আলাদা সেটা বুঝতে পারছেন না। মশালের আলোয় চোখটা সয়ে যেতে বুঝলেন গর্ভগৃহের চাতালে সিঁড়িতে রাজকীয় ভঙ্গিতে কে একজন বসে রয়েছে। সুঠাম দেহ, পরনে লাল ধুতি ছাড়া এই শীতে আর কিচ্ছু গায়ে নেই। আর তার হাতে একটা বড় লোহার ত্রিশূল খাড়াভাবে ধরা। এসো ইলায়েত, এসো। ঠান্ডা অথচ গম্ভীর কণ্ঠে বললেন যুবা তান্ত্রিকটি। রাগে গা জ্বলছে ইলায়েতের। এত বড় গুস্তাখি! পাহাড়ের ত্রাসকে বিনা নাম ধরে সম্বোধন করছে কাফের। তুই কি এই মন্দিরের পীর? ঠিক ধরেছ ইলায়েত, আমি এই মন্দিরেরই পুরোহিত। আর তোমাদের স্বাগত এই কিংকালির কোটরে। না, আর বরদাস্ত করা যাচ্ছে না এই বেয়াদপি। দাঁতে দাঁত চেপে ইলায়েত হুঙ্কার দিলেন, এই মেরে কেটে ফেল এই বেজাত কুত্তাটাকে। সর্দারের হুকুমের সঙ্গে সঙ্গে 4 জন বল্লম তলোয়ার হাতে ঝাঁপিয়ে পড়ল যুবা তান্ত্রিকটির উপর। কিন্তু ইলায়েতের চোখের পলকে তারা আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল। হাতের বর্ষাগুলো চারিদিকে ছিটকে গেল। ইলায়েতের নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না। এ কি দেখছে সে? তার দুর্ধর্ষ 4 জন সাগরেদ একসঙ্গে মাটিতে ধুলো চাকছে, আর যুবা তান্ত্রিকটি দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে, ডান হাতে ত্রিশূল আর বাঁ হাত কোমরে রেখে, ঠোঁটের কোণে হাসি। কে এই পুরুষ? এ কোন কালা জাদু? কোনো কালা জাদু নয় ইলায়েত। তুমি হয়তো জানো না, আমি নফর খাঁয়ের কাছে তালিম নিয়েছি লাঠি চালানোর। সমগ্র ভারতবর্ষে তার মতো লেঠেলার কেউ নেই, তাই। কথাটা শেষ করতে পারলেন না তান্ত্রিকটি। তার আগেই একটা হুশ শব্দ, আর বুঝলেন বুকের বাঁ দিক দিয়ে একটা তীক্ষ্ণ কিছু শরীরের গভীরে ঢুকে যাচ্ছে। তার চোখটা ঝাপসা হয়ে আসছে। ইলায়েতের হাতে ধরা নাগিনা, ছোট্ট 20 তীর ছোঁড়ার অদ্ভুত এক হাতিয়ার। এক হাতেই শুধুমাত্র একটা তার টেনে ছোঁড়া যায় তীর। অস্ত্রটা সত্যিই বড় কাজের। তান্ত্রিকের শরীরটা ঢলে পড়ছে চাতালে। যন্ত্রণাটা ধীরে ধীরে মাথাটাকে অবশ করে দিচ্ছে। হাত থেকে শিথিল হয়ে আসছে হাতের ত্রিশূলটি। শরীর নিস্তেজ হয়ে আসছে তার। এই কি তবে শেষ? কাফেরটাকে পরে কাটবো, আগে মন্দির খুলে মূর্তির মাথা ভেঙে নিয়ে আয়। সর্দারের আদেশে 2 জন এগোতেই তান্ত্রিকটি জ্বলে উঠলেন। কাঁপা কাঁপা গলায় শেষ প্রাণশক্তিটুকু জড়ো করে গর্জে উঠলেন, সাবধান! যদি প্রাণে বাঁচতে চাও তবে এই মন্দির স্পর্শ করো না। এ দেবী আদি অনন্তেরও আগের। এ দেবী বিশাল অন্ধকার জ্যোতিরাশি মহাশূন্যের ধাত্রী। 100 কোটি নক্ষত্র জ্যোতিষ্ক ছায়াপথে দেবীর কোঠরে। এ থান কিংকালির কোঠর। প্রেত কায়া দিয়ে রক্ষিত এ কোঠর। যদি প্রাণে... কথা শেষ করতে পারলেন না তান্ত্রিকটি। তার আগেই একটা বর্ষা আমূল বিঁধে গেল তার বুকে। নিস্তেজ হয়ে গেলেন যুবা তান্ত্রিকটি। হাতে ত্রিশূলটি খসে পড়ল চাতালে। বিস্ফারিত চোখ অমাবস্যার নক্ষত্রখচিত আকাশের দিকে স্থির। শেষবারের মতো তার হাসি মুখ থেকে বেরোলো শেষ কথাগুলো, আসি রে মা। তান্ত্রিকটির মৃত শরীরকে তাচ্ছিল্যের সঙ্গে পা দিয়ে সরিয়ে চাতালে উঠল ইলায়েত। চাতাল ভেসে যাচ্ছে রক্তে। ক্রূর হেসে মন্দিরের দরজায় হাত দিতেই কিছু একটা ঘটল। সহসা সমস্ত ঝিঝির ডাক বন্ধ হয়ে গেল। পরিবেশে নেমে এলো এক অপার্থিব নৈশব্দ, যেন প্রলয়ের আগের শান্ত ভাব। হঠাৎ খুবই ক্ষীণভাবে কিন্তু মৃদু গর্জন শোনা যেতে লাগলো মন্দিরের চারপাশ থেকে।
ওটা কি রক্তজল করা অট্টহাস্য করে উঠল? এ কি? তারায় ভরা আকাশ কোথায়? ঝিঝি ডাক শোনা যাচ্ছে না কেন? ছেলেদের হাতে মশালগুলো একসঙ্গে হঠাৎ যেন নিভে গেল। দূর থেকে আবছাভাবে শোনা যাচ্ছে ঘোড়াগুলোর রেশার ধ্বনি। তাও মিলে এলো ক্রমশ। বাতাসটা যেন ভারী আর ঠান্ডা হয়ে উঠছে ক্ষণে ক্ষণে। আর এত দুর্গন্ধ তো ছিল না এখানে। এত দুর্গন্ধ আসলো কি করে? ইলায়েতের কপালে বিন্দু বিন্দু ঘাম। চোখ যা দেখছে মন তা মানতে চাইছে না। কারণ চোখ দেখছে এ মন্দিরের চারিদিকে একটা ঘন কালো লিকলিকে বলয় সৃষ্টি হয়েছে। সে বলয়ের মধ্যে থেকে ক্ষণে ক্ষণে ভেসে আসছে অতি জান্তব চিৎকার, গর্জন, অট্টহাসি। যেন এ মন্দির বিচরণ করছে সম্পূর্ণ অন্য আরেক জগতে। 30 জন দুর্দান্ত খুনেরা অস্ত্র ফেলে দিয়ে আয়াতুল কুনসি পড়ছে, হাই আল্লাহ বলে আর্তনাদ করছে। মৃত্যু ভয়ে আতঙ্কে তারা মৃতপ্রায়। বাতাসে দুর্গন্ধ বাড়ছে উত্তরোত্তর। হঠাৎ সেই অন্ধকার বলয়ের মধ্যে থেকে বেরিয়ে এলো কতগুলো জন্তু। ঘোর কালো সে 4 পেদের রং, চোখ আগুনের ভাঁটার মতো লাল, তীক্ষ্ণ সদন্ত ও লালা নিঃসৃত লাল জিহ্বা। ইলায়েত ধপ করে বসে পড়ল চাতালে। ও যা দেখছে তা কি আদৌ সত্যি? এও কি সম্ভব? নাগিনা বের করে কাঁপা কাঁপা হাতে তুলে ধরল ওদিকে। জন্তুটা ধীর পায়ে এগিয়ে আসছে ওরই দিকে, যেন শিকারকে খেলিয়ে মারতে চায় সেই প্রাণী। বাতাসে ভেসে আসছে চাপা গর্জন, ভ্যাপসা পচা গন্ধ। সঙ্গীদের মৃত্যু যন্ত্রণায় হাহাকার শোনা যাচ্ছে মুহুর্মুহু। একেবারে কাছে চলে এসছে জন্তুটা। ইলায়েতের কম্পমান হাত থেকে খসে পড়ল নাগিনা। চোখ আপনা থেকে বন্ধ হয়ে এলো তার। মুখের ওপর গরম জান্তব কটু গন্ধে ভরা শ্বাস ফেলছে সেই জন্তু। তান্ত্রিকের বলা কথাগুলো মনে পড়ে গেল তার। শেষবারের মতো ইলায়েত বলে উঠল, তারপর নিশ্ছিদ্র অনাদি অনন্ত অন্ধকার। 2021 মংদেলু ওভার টেরেন সাইড। ইলতিয়াজ হাফিজের দল মুহুর্মুহু উল্লাসে ফেটে পড়ছে। বাতাসে ভাসছে পোড়া বারুদের গন্ধ। সে গন্ধ প্রাণ ভরে নিল ইলতিয়াজ। মাদকতা মেশানো যেন সে গন্ধে। ISI এর ইনপুট একদম ঠিক। ইন্ডিয়ান আর্মির জওয়ানগুলো কোনো রকম বড় সাপোর্ট ছাড়াই তার ফাঁদে ঢুকে পড়েছে। আর ওই শেষ কাফেরটাকে গুলি মেরে খাদে ফেলে দিতেই বিজয়োল্লাসে ফেটে পড়ল ওরা। এভাবে ইন্ডিয়াকে অপদস্থ করবার কি যে সুখ। পরবর্তী পদক্ষেপ ঠিক করে রেখেছে ইলতিয়াজ। মৃত জওয়ানগুলোকে নগ্ন করে তাদের মুন্ডু আর যৌনাঙ্গ কেটে ঝুলিয়ে রাখবে গাছে। কাল সকালে আর্মির দল আসলে তাদের মুখগুলো দেখার মতোই হবে বইকি। মনে মনে সে দৃশ্য কল্পনা করেই ইলতিয়াজ হেসে উঠল। পলকে গলা গম্ভীর করে আদেশ দিল, কাফেরগুলোকে নঙ্গা করে গলা। জনাব। হায়দারের ডাকে ঘুরে তাকালো ইলতিয়াজ। হায়দারের মুখটা কেমন যেন রক্ত শূন্য আর ফ্যাকাশে লাগছে। ক্যা হুয়া? হায়দার উপরের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, জনাব, জনাব, ও চাঁদটা এমন অদ্ভুত লাগছে কেন? হায়দারের দৃষ্টি লক্ষ্য করে উপরে তাকাতেই ইলতিয়াজের গলাটা শুকিয়ে গেল। হি আল্লাহ, ও চাঁদটা অমন লাল হলো কি করে? হ্যাঁ, হি আল্লাহ। মনে হচ্ছে চাঁদটাকে কেউ যেন রক্ত দিয়ে স্নান করিয়েছে সদ্য। এতক্ষণ খেয়াল করেনি, কিন্তু এখন দেখা যাচ্ছে গাছের ফাঁক গলে আসা আবছা চাঁদের আলো
লাল রঙের। ভাইজান, আপনার কি শীত করছে? বখতিয়ারের গলায় ওর দিকে ফেরে ইলতিয়াস। সত্যি তো, হঠাৎ করে যেন এই বনের তাপমাত্রা অনেকটা নিচে নেমে গেছে। এসব কি হচ্ছে? দলের সবাই ইতিউতি ছড়িয়ে দাঁড়িয়েছিল মাঝখানে জ্বলা আগুনকে ঘিরে। হঠাৎ কোথা থেকে উড়ে আসা এক পশলা শিরশিরানি ঠান্ডা হাওয়ার দমকে সে জ্বলন্ত আগুন নিভে গেল। নিমেষে ওদের গ্রাস করল করাল কালো অন্ধকার। গাছের পাতার ফাঁক থেকে আসা লাল চন্দ্রালোকে আবছাভাবে দেখা যাচ্ছে কিছু অংশ। সবাই হাতড়ে হাতড়ে টর্চ বের করে জ্বালানোর চেষ্টা করতে দেখা গেল কোনো অজ্ঞাত কারণে সেগুলো জ্বলছে না। বাতাসে একটা আষ্টে বোটকা জান্ত গন্ধ ভেসে বেড়াচ্ছে। ইলতিয়াজের মনে একটা কুডাক ডেকে উঠল। সবাই একে একে হাতড়ে হাতড়ে সরে আসতে লাগলো কাছে। একটু দূরে গাছের নিচে দাঁড়ানো কাশিমের হঠাৎ মনে হলো তার ঘাড়ে কোনো বন্য জন্তুর দুর্গন্ধ মেশানো গরম নিঃশ্বাস পড়ছে। মাথার ভিতরটা ফাঁকা হয়ে এলো ওর, তলপেটটা মোচড় দিয়ে উঠল। হাতের বন্দুক আলগা হয়ে এলো আপনা আপনি। এক অজানা ভয়ে কাঁপতে কাঁপতে পিছন ফিরে তাকাতেই হৃদস্পন্দন প্রায় স্তব্ধ হয়ে গেল। গাছের ছায়ার অন্ধকারে এক জোড়া লাল আগুনের ভাঁটার মতো জ্বলন্ত চোখ ওর দিকেই তাকিয়ে রয়েছে। সে চোখের হিংস্রতা ভাষায় বর্ণনীয় নয়। চোখের নিচে নাকের জায়গা থেকে নিঃশ্বাসের সঙ্গে বেরোচ্ছে গরম ধোঁয়া। কোনো শব্দ করবার আগেই সেই প্রাণীটার তীক্ষ্ণ নখর বসে গেল ওর কাঁধে এবং সদন্ত ভরা বিশাল হাঁ মুখ আমূল বিঁধে গেল ওর গলায়। কাশিমের তীব্র মরণ আর্তনাদ কানে যাওয়ার সঙ্গে সঙ্গেই শরীরের রক্ত নিমেষে জল হয়ে গেল ইলতিয়াজের। বাকিরাও চমকে সেদিকে গুলি চালাতে লাগলো ক্রমাগত। কিছুক্ষণ চালানোর পর সমস্ত চুপ, কোথাও কোনো সাড়া শব্দ নেই। সবার বন্দুকের নল থেকে ধোঁয়ার সূক্ষ্ম রেখা বেরোচ্ছে। হঠাৎ পিছন থেকে আবার একই রকম আর্তনাদ, এবার মাকবুলের। বোঝাই যাচ্ছে আর্তনাদগুলো অপরিসীম মৃত্যু যন্ত্রণা পূর্ববর্তী হাহাকার। কাউকে স্পষ্ট দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে প্রত্যেকের মুখে খেলা করছে এক রাশ চাপা আতঙ্ক। একে একে আরও কিছু আর্তনাদ ভেসে আসতে লাগলো নানা দিক থেকে। একে একে নাম ডাকতে লাগলো ইলতিয়াজ আর হায়দার, কিন্তু বনের গহীনে তাদের নামগুলোই নিষ্ফল হতাশার প্রতিমূর্তির মতো প্রতিফলিত হয়ে ফিরে ফিরে এলো বারবার। সবার হাত পা কাঁপছে। এতক্ষণে সবাই বুঝে গেছে মৃত্যু আজ তাদের নিয়তিতে লেখা। এবার শুধু জানা বাকি সে মৃত্যু যন্ত্রণা কতটা কষ্টের। হঠাৎ একটা গুরুগম্ভীর চাপা ঘড় ঘড় শব্দে সবাই সচকিত হয়ে উঠল। চাপা ঘড় ঘড় শব্দটা ধীরে ধীরে আকার নিতে লাগলো একটা ক্রুদ্ধ গর্জনের। এমন তীব্র ভীতি উদ্রেককারী গর্জন ওরা কেউ কখনো শোনেনি আগে। একটা অব্যক্ত ক্রোধ যেন উত্তরোত্তর বাড়ছে। গর্জনটা আসছে চারিদিক থেকে, যেন প্রাণীটা মহা আক্রোশে পরিক্রমা করছে ওদের। হঠাৎ ইলতিয়াজের পায়ের সামনে কিছু একটা গড়িয়ে পড়ল। উবু হয়ে কম্পিত হাত জিনিসটায় ছোঁয়াতেই ছিটকে পড়ে গেল একটা কাটা মাথা। মায়াবী লাল চন্দ্রালোকে দেখা যাচ্ছে মাথাটা কাশিমের, যার ডান দিকের ওপরে একটা বড় গহ্বর। কেউ যেন বড় তৃপ্তিতে কামড় বসিয়েছে সেখানে। শুকনো রক্ত, চামড়া ও হলুদ ঘিলুর অংশ লেগে রয়েছে সেই গহ্বরের গায়ে। ডান চোখ আলগা হয়ে ঝুলে পড়েছে মাটিতে। বাঁ দিকের অক্ষত বিস্ফারিত চোখে এক পৃথিবী আতঙ্ক। সহসা ওদের ঘিরে একটা ধুলোর ঝড় উঠল। ক্ষুধার্ত পিশাচের মতো হাওয়ার স্রোত আর ধুলোর রাশি এসে যোগ দিল সেই প্রলয়ঙ্কারী ঘূর্ণিতে।
চারিদিকের গাছপালা উথাল পাথাল খেতে লাগলো সে হাওয়ায়। পায়ের তলার মাটি কাঁপতে লাগলো থরথর করে। ইলতিয়াস দূরে ছিটকে পড়ে অনেক কষ্টে চোখ খুলতে লক্ষ্য করল সেই ধুলোর ঝড়ের কেন্দ্রবিন্দুতে এক বিশাল আকায় প্রাণীর হিংস্র অবয়ব। সে প্রাণী ক্রূর আক্রোশে গর্জন করছে ক্রমাগত। বড় বড় গাছ খড়কুটোর মতো উপড়ে চক্রাকারে ঘুরছে সে ঝড়কে ঘিরে। ধুলোর ঝড়ের আড়ালে স্পষ্টত দৃশ্য সে প্রাণীর দুটো চোখ, হিংস্র ক্রূর ঘৃণায় ভরা লাল রক্তিম লাভার মতো দুটো চোখ। ক্রুদ্ধ গর্জনের সঙ্গে এক পা করে এগিয়ে আসতে লাগলো সে দানবটা। চাপা মরা পচা দুর্গন্ধে ভরে উঠল চারপাশ। ইলতিয়াস বোধ বুদ্ধিহীন জড় পদার্থের মতো দেখতে লাগলো তার আসন্ন নিয়তিকে। প্রাণীটার শরীর বীভৎস আকারের, সারা শরীরে আঁশের মতো খাঁজ কাটা দাগ, ভারী ভারী পা নিয়ে এগিয়ে আসছে মৃদু মন্দ গতিতে। পিছনের প্রকাণ্ড অসংখ্য কাঁটাযুক্ত লেজ মুহুর্মুহু আছড়ে পড়ছে মাটিতে। মাথাটা যেন বিশাল নেকড়ের। হিংস্র কুটিল মুখের চারপাশে লেগে রয়েছে চাপ চাপ শুকনো রক্ত আর দেহের অংশ। বড় লিকলিকে লাল জিভটা বার করে প্রাণীটা পরম সুখে চাটছে সেই রক্ত। আজ বহু শতাব্দী পর ক্ষুধা নিবৃত্ত হয়েছে তার। গা থেকে বেরোচ্ছে তীব্র বমি উদ্রেককারী একটা দুর্গন্ধ। মাথাটা শূন্য হয়ে এলো ইলতিয়াজের। ঝড়ের প্রকোপ বেড়েই চলেছে ক্রমাগত। নির্মেঘ আকাশে হঠাৎ চোখ ধাঁধানো বিদ্যুৎ চমকে উঠল। সেই বিদ্যুতের আলোয় ইলতিয়াস বিস্ফারিত চোখে দেখল প্রাণীটার ঠিক পিছনে অন্ধকারের আদিম গহীনে জ্বলজ্বল করছে প্রকাণ্ড 6টি হলুদ চোখ। সে 6টি চোখের বিস্তার আকাশ ছুঁয়েছে। কি তীব্র জ্যোতি সে চোখগুলোর! চোখ বন্ধ করে ফেলে ইলতিয়াস। কাঁপতে কাঁপতে অনুভব করে প্রাণীটার মুখের দুর্গন্ধ মেশানো নিঃশ্বাস পড়ছে তার মুখের ওপর। প্রাণীটা কিছুক্ষণ স্থির থেকে আচমকাই গিলে নেয় ইলতিয়াসের মাথাটা। এক কামড়ে ছিঁড়ে আলাদা করে ফেলে তার মুন্ডু। আবারও বিদ্যুৎ চমকে ওঠে আকাশে। সেই বিদ্যুতের আলোয় প্রাণীটা আকাশের দিকে তাকিয়ে শেষবারের মতো আস্ফালিত গর্জন করে ওঠে। পরক্ষণেই সমস্ত কিছু শান্ত আর স্তব্ধ। ধুলোর ঝড়ের অস্তিত্ব দেখা মাত্র যায় না। চাঁদের ওপর থেকে লাল রঙের প্রলেপ মুছে পুনরায় শ্বেত শুভ্র চন্দ্রালোকে ভেসে যায় বসুন্ধরা। শুধু কিছু ছিন্ন ভিন্ন দেহ ও দেহাবশেষ পড়ে থাকে সেখানে। কিছুক্ষণ পরেই পাহাড়ের মাথায় সূর্যের প্রথম আলোর রেখা দেখা যায়। দীর্ঘ রাতটা তবে শেষ হলো। দূরে নাম না জানা কোনো গ্রামে প্রভাতী উলুধ্বনি দিয়ে ওঠে এক গ্রাম্য বধূ। সে উলুধ্বনি সূর্যের প্রভার মতো ছড়িয়ে পড়ে বনের রন্ধ্রে রন্ধ্রে। এখন কেমন বোধ করছো রিক্তম? ভালো ডক্টর। ওকে দেন, টেক রেস্ট। আমি আবারও পরে আসবো। হ্যাঁ ডক্টর। বলো। বাকিরা সবাই ঠিক আছে। ইউসুফের জ্ঞান আজকেই ফিরেছে। দেবস, প্রীতম আর উইকি খুব তাড়াতাড়ি রিকভার করছে। গুরুং আর মনীষের আশা তো আমরা ছেড়েই দিয়েছিলাম, কিন্তু এখন ওরাও অনেকটা রিকভার্ড। গুরুংকে বাঁচানোর আমরা পুরো চেষ্টা করব, কিন্তু সত্যি বলতে ওর একটা পা হয়তো বাদ দিতে হতে পারে। আর এটা একটা মিরাকল ছাড়া কিছু নয়, বুঝলে রিক্তম? তোমাদের শরীরে এত বুলেট উন্ডস, গ্রেনেড শেল উন্ডস, প্রচুর পরিমাণে ব্লাড লস, তবুও তোমরা বেঁচেছিলে। মানে ইটস রিয়েলি আ মিরাকল। এমনকি ইলতিয়াজের পুরো দলটা কোনো একটা অজানা বন্য প্রাণীর আক্রমণে মারা যায়। খুব ব্রুটালিভাবে মেরেছে ওদের প্রাণীটা। বন বিভাগ অবশ্য বলছে চিতা বা নেকড়ের দলের আক্রমণ।
সে যাই হোক, হ্যাভ এ গুড ডে ইয়াং ম্যান, টেক রেস্ট, ওকে। ডক্টর বেরিয়ে যেতেই আর্মি হসপিটালের খোলা জানলার বাইরে তাকায় রিক্তম। সেদিন তো খাদে পড়ে গিয়েছিল সে, এতটুকু তার মনে আছে। চোখের সামনে দেবাসের লাশ দেখতে পেয়েছিল, কিন্তু গত 2 দিন আগে যখন হসপিটালে চোখটা খোলে তখন নাকি জানানো হয় আর্মি ওকে খাদের ধারেই পেয়েছিল, খাদের নিচে কিংবা খাঁজে নয়। এমনকি কোনো এক দৈবদ্রোহে ছোটোখাটো ক্ষতির ওপর ওরা সবাই নাকি প্রাণে বেঁচে গেছে, কিন্তু সেটা ওকে ভাবাচ্ছে না তেমন। ওর চিন্তা হচ্ছে অন্য একটা বিষয়। সেদিন খাদে পড়ে যাওয়ার সময় ও অজ্ঞান হয়ে যায়, কিন্তু অজ্ঞান হওয়ার শেষ মুহূর্তে আবছা ঘোলাটে দৃষ্টিতে ও দেখতে পেয়েছিল আকাশে যেন হাজার আলোর রোশনাই খেলা করছে। চারিদিক চন্দনের সুগন্ধে ভরে উঠেছে। নিজেকে বড্ড ভারমুক্ত লাগে তার। একটা উষ্ণ ওম অনুভব করে ও, যেন কেউ ওর মাথা কোলে তুলে পরম মমতায় নরম হাত বোলাচ্ছে কপালে। আলতো করে চোখ খুলে দেখতে পায় লাল পাড় সাদা শাড়ি পরা 9 কি 10 বছরের একটা গ্রাম্য বাচ্চা মেয়ে। গায়ের রং উজ্জ্বল শ্যামলা, টানা টানা ডাগর দুটো চোখ। কি শান্তি আর কি স্নেহ সে দু চোখে। সে চোখের দিকে তাকালে সমস্ত গ্লানি, সমস্ত ক্লান্তি, কষ্ট যেন এক নিমেষে মিথ্যে হয়ে যায়। শেষবারের মতো চোখটা বন্ধ হয়ে আসার আগে সে শুনতে পায় সেই মেয়েটা ওর কপালে যত্ন করে হাত বোলাতে বোলাতে খিলখিলিয়ে হাসছে। সে হাসি এখনো কানে বাজছে রিক্তমের। প্রথমে হ্যালুসিনেশন ভাবলেও এখন কেন জানি না এটাকে হ্যালুসিনেশন মানতে ওর কুণ্ঠা বোধ হচ্ছে। কারণ এখনো চোখ বন্ধ করলেই স্পষ্ট অনুভব করতে পারে সেই নরম হাতের ছোঁয়া, সেই উষ্ণ ওম আর সেই মন পাগল করা সুগন্ধ। হ্যালুসিনেশন কি এতটা সত্যি হয়? দীর্ঘশ্বাস ফেলে জানলার বাইরে দূরে বনানীতে ঘেরা পাহাড়ের চূড়ার দিকে তাকিয়ে থাকে রিক্তম। আনুমানিক 1600 খ্রিস্টাব্দ, ব্রজকল্পী পাহাড়তলি, শেষ রাত। বলয় সরে গেল কিছু পরেই, কিন্তু মন্দির প্রাঙ্গণে শুধু তান্ত্রিকের দেহ ছাড়া আর কারোর দেহ নেই। দুর্গন্ধ সরে গিয়ে চন্দনের মিহি সুগন্ধে ভরে উঠল মন্দির প্রাঙ্গণ। একজোড়া ছোট্ট ছোট্ট নূপুর পড়া পা এক্কা দোক্কা খেলতে খেলতে এসে দাঁড়ালো তান্ত্রিকের দেহের সামনে। পাশে বসা তান্ত্রিকের মাথাটি কোলে তুলে কপালে হাত বোলাতে বোলাতে ঘুম পাড়ানি ছড়া কাটছে ওই বাচ্চা মেয়েটা। তার গায়ের জ্যোতি ছড়িয়ে পড়ছে এই অমাবস্যার রাতে। রাত ক্রমে শেষ হচ্ছে। শেষ রাতের আবছা আলোর সাথে শিবা স্খলিত পায়ে এসে দাঁড়ায় মন্দিরের সামনে। কাল পালিয়ে কিছু দূর যাওয়ার পরপরই অনেকগুলো ঘোড়সাওয়ারকে মন্দিরের পাশে আসতে দেখে ও। তারপর সারা রাত ছুটেছে বনের মধ্যে, কিন্তু বেশ দূর যাওয়ার পরেই মনে হয়েছে কাজটা ঠিক হয়নি। দাদা তো ওর ভালোই চায়, কিন্তু হাজার বললেও দাদাকে ওখানে একা রাখা উচিত হয়নি। আর দ্বিতীয়বার না ভেবেই ফিরতি পথে দৌড় লাগায় শিবা, কিন্তু বড্ড দেরি হয়ে গেল। দুরু দুরু বুকে মন্দিরের চাতালের দিকে তাকাতেই হাহাকার করে ওঠে ও। দাদা গো, দাদা গো বলে বুক ফাটা কান্নায় ভেঙে পড়ে ছেলেটা। সে ব্যর্থ হয়েছে, বুকে অসহ্য জ্বালা করছে তার। কাঁদতে কাঁদতে দাদার নিথর দেহ 2 হাতে জড়িয়ে বুকে তুলে নেয় শিবা। দাদা গো, এই ভাইটিকে আবার অনাথ করে দিলে তুমি। ক্ষমা করো দাদা, ক্ষমা করো গো বলে নিথর দেহটাকে পরম মমতায় জাপটে ধরে
ডুকরে কেঁদে ওঠে শিবা। পরক্ষণেই চোখের জলটা মুছে মুখে হাসি এনে বলে, দাদা দাদা, তুমি বলেছিলে না আবার দেখা হবে, তাহলে সে কথাই থাক। কি বলো? আজ আমি প্রতিজ্ঞা করলাম, যতদিন না আবার তোমার সাথে দেখা হয় ততদিন আমি এখানে এই মায়ের ধানেই পড়ে থাকবো। তোমার সাথে দেখা না করে আমি যাচ্ছি না, কোথাও যাচ্ছি না। কথা দিয়েছো তুমি, কথা তোমাকে রাখতেই হবে। যতদিন তোমার দেখা পাই ততদিন আমার মুক্তি নেই গো, আমার মুক্তি নেই। কিংকালির কোটরে অনাথ শিবার দুবাহুতে শুয়ে থাকা সুদূর কামরূপ থেকে অযোধ্যার সবচেয়ে বড় তান্ত্রিকের মৃতদেহের সুগন্ধের অণু পরমাণুতে ছড়িয়ে পড়ছে নরম প্রভাতী আলো। আলোকিত হচ্ছে তন্ত্রবিদ অদ্রিমোহন আগম বাগিসের দেহ। ভোর হচ্ছে, শুরু হচ্ছে এক নতুন অধ্যায়। এ অধ্যায় ভ্রাতৃত্বের, প্রতিজ্ঞার, ভক্তির, স্নেহের, মমতার, কর্তব্যের এবং সর্বোপরি এক অনন্ত নিঃস্বার্থ অপেক্ষার। শুনছিলে দেবী, রচনা বোহেমিয়ান, গল্প পাঠে এবং রিক্তম, ইউসুফ ও বখতিয়ারের চরিত্রে ছিলাম আমি অনুভব। বুড়ো পুরোহিত ও সাভারকার স্যারের ভূমিকায় ছিল ইভান। গুরুং ও ইলায়েতের এক সঙ্গীর চরিত্রে ছিল সমাপন। এলতিয়াজ, হাফিজ ও শিবার চরিত্রে ছিল রক্তিম। যুবা তান্ত্রিকের চরিত্রে ছিল অভিষেক। তান্ত্রিকের গুরুর চরিত্রে বিভা ক্যাফে চ্যানেল থেকে আমরা পাশে পেয়েছি কৌশিককে। ইলায়েত খালিলের চরিত্রে তমাল ও জোনাকিরা চ্যানেল থেকে আমরা পাশে পেয়েছি তমালকে। হায়দারের চরিত্রে ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ থেকে পেয়েছি আর্যকে এবং ডাক্তারের চরিত্রে ছিল রণদীপ। শব্দগ্রহণ ও আবহ সৃষ্টিতে ছিল ম্যাক্স। নির্দেশনায় ছিলাম আমি অনুভব এবং রণদীপ। স্ক্রিপ্টিংয়ে সারপ্রাইজিং টেলস থেকে ছিল অরিত্র। পোস্টার ডিজাইনিং সৌরেন্দ্র। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্পটা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার অবশ্যই করতে হবে কিন্তু। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে শনিবার নতুন একটা গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, ভয় থেকো।